কোনো প্রশ্ন আছে নাকি দেখি একটু। আচ্ছা, বিরতি বিরতি তো আমরা প্রথম দিকে অফার করছিলাম, আপনারাই তো চিল্লাচিল্লি করে বিরতি বন্ধ করছেন। আমার তো সমস্যা নাই বিরতি দিতে, আমার তো আরো বেশি কষ্ট হইতেছে আপনাদের থেকে। মাজা ব্যথায় তো আমি অস্থির। কিন্তু প্রথম দিকের ক্লাসে তো অনেকেই বলছেন ভাই বিরতি দেওয়ার দরকার নেই, রাতের ক্লাস একবারে শেষ করে ফেলেন, বিরতির পরে নাকি মনোযোগ নষ্ট হয়। তো এখন কি করার বলেন। আচ্ছা, রচনা রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে? রচনা রিলেটেড ক্লাস কোয়েশ্চেন বলেন তো। লিখেন, ইন করে লিখেন, আমরা দেখি একটু ডেটটা একটু। ওকে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমাদের রচনা লিখতে হবে, হ্যাঁ আপনারা লিখবেন, ওগুলা ওপেন করে আমরা ওই লেখা থেকে আমরা প্রবলেম বের করবো কিছু, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে। ওকে। নিজে থেকে আইডিয়া লিখেন, আর যদি সেটা কম লিখি তাহলে সেক্ষেত্রে 250 হবে। হ্যাঁ 250 হবে। একটু যদি টাইপিং এর স্পিড যদি একটু বাড়াইতে পারেন, জাস্ট হচ্ছে একটু টাইপিং এর স্পিড বাড়াইতে হবে। তানভীর ভাই সমস্যা নেই, রচনার আরেকটা ক্লাস করবো আমরা নেক্সট ক্লাসে, এই জন্য আমি জানি রচনার এক ক্লাসে আহ, রচনায় কিছুই হয় না, মানে ভালো নাম্বার করার রচনায় হয় না আর কি। শুধু টেমপ্লেট দেখাই দিলে ভিতরে টপিক বসাই দেন, আপনি 26 দিয়ে দিল, সেটা 1.5 ঘন্টায় পড়ানো যেত, সেটা পরীক্ষার হলে ডাব্বা দিয়ে। তো আর নেক্সট ক্লাসে রচনা আবার দেখাবো, সমস্যা নেই, পুরো ক্লাসে নেক্সট ক্লাসে রচনা দেখাবো, বাসায় চেষ্টা করেন যতটুক পারেন করেন, যতটুক বুঝছেন পিডিএফ আছে হাতে, গ্রুপ স্টাডি অনেকে করে, অনেকেই দেখবেন কালকে খুব ভালো লিখবে, এবং আজকেও অনেকে খুব ভালো বুঝছে। 2 দিনে একটা ক্লাস করি, একটু অন্তত এইটুকু সময় তো একটু ডেডিকেট করতে হবে নাকি, একটু চেষ্টা করতে হবে আর কি। কালকে দেখবেন অনেকেই খুব ভালো লিখবে, অনেকে বেশ ভালো বুঝছে। আর একটু তো আমরা নেক্সট ক্লাসে পুরোটাই রচনার উপরেই থাকবো, তো নোট ওয়ারি। ওকে। আচ্ছা, 20 মিনিটে আপনার চিন্তা ভাবনা এবং টাইপিং টাফ হয়ে যায়, কিছু করার নাই, এখন ধরেন পরীক্ষার হলে তো এখানে আপনার 20 মিনিটই থাকবে। এ- এখন এটা তো পরীক্ষার পলিসি চেঞ্জ করতে পারবেন না, তো ওইটাই করতে হবে যতটুকু হয়, এই জন্য একটু ফরম্যাট দেওয়া, ফরম্যাট থেকে কিছু নিবেন, বাকিটা আপনি নিজে থেকে লিখবেন। পুরাটা সেলফ রাইটিং করতে গেলে 20 মিনিটে আপনি অতটা কাভার দিতে পারবেন না। আপনি যদি না খুব মানে এক্সপার্ট লেভেলের টাইপার, বা ধরেন রাইটিং লেভেল মানে আপনি না দেখাতে পারেন, সেক্ষেত্রে কি করবেন, দরকার নেই এত কিছুর, সিম্পলি আমাদের টপ টেমপ্লেট বা ফরম্যাটে আসেন। কি বলে, ইন্ট্রোডাকশন ঠিক রাখেন, কনক্লুশন ঠিক রাখেন, মাঝখানে লিখেন, তাহলে একটু সময় মোটামুটি ম্যানেজ করতে পারবেন। ইন্ট্রোডাকশন আর কনক্লুশন দুইটা ঠিক রেখে মাঝখানে এই 2 নম্বর প্যারা বাদ দিয়ে দেন, বাদ। এবার অ্যাট দা আউটসেটের এইখানে আপনি আপনার মতো অ্যাট দা আউটসেট নিলে নিলেন, না নিলে নাই, এইটুকু লিখে আপনি এখানে শুধু অ্যাডভান্টেজ লেখা শুরু করেন। যখন শুধু অ্যাডভান্টেজ চাইবে, সব অ্যাডভান্টেজ লিখবেন, এই প্যারা তখন দিবেন না, অন দা আদার হ্যান্ড মানে অপর দিকে। আর যখন শুধু ডিসঅ্যাডভান্টেজ লিখবেন তখন পুরোটারই নেগেটিভ লিখবেন। যখন পজিটিভ নেগেটিভ দুটো লিখবেন তখন এই প্যারা পজিটিভ, তখন কাজে লাগবে অন দা আদার হ্যান্ড। এই তো সহজ হয়ে গেল তো। আর কি আছে, লিখলে সহজ হবে ভাই ব্রাদার্স, ভয় পায় না, লিখেন, বাসায় একটু লিখেন, পিডিএফটা পড়েন, দেখবেন সহজ হয়ে গেছে, ট্রাই করেন। হ্যাঁ, পরীক্ষার হলে স্যারের ভাই নোট নিতে পারবেন অবশ্যই, 20 মিনিটের মধ্যে নোট নিতে পারবেন, 20 মিনিটের মধ্যে আহ সবকিছু করতে পারবেন। ওকে, নিজের আইডিয়া লিখতে পারবেন, 20 মিনিটে সব করতে পারবেন, নো প্রবলেম। কোশ্চেনে এন্ড থাকে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটাই লিখতে হবে। হ্যাঁ, কোশ্চেনে লাকাপু যেটা করবে ওরা, প্রশ্নে এরকম করে লিখবে, যেমন আমাদের কাছে একটা প্রশ্ন আগামী ক্লাসের হোমওয়ার্কে আছে এইটা, এই যে এটা 156 নম্বরের প্রশ্নটাতে গিয়ে দেখবেন ওরা বলতেছে ট্যুরিজমের হচ্ছে প্রজ আর কনস। প্রজ মানে সুবিধা, কনস মানে অসুবিধা। বলবে যে ট্যুরিজম সেক্টর যতটা সুবিধা প্রোভাইড করে ঠিক ততটা অসুবিধা দিয়ে থাকে একটা অনুন্নত দেশের জন্য। মানে ট্যুরিজম সেক্টর যদি ভালো করে চালানো যায় তাহলে এটা প্রচুর সুবিধাজনক, প্রচুর ইনকাম হয়, আর ট্যুরিজম সেক্টর যদি খারাপ হয়ে যায় তখন প্রচুর মানুষের জবলেস হবে, আহ, দেশকে মানুষ নেগেটিভলি চিনবে, তখন বলবে ডিসকাস দ্য স্টেটমেন্ট।
তার মানে সে যখন পজিটিভ নেগেটিভ দুটাই বলে ফেলছে এবং বলছে ডিসকাস দিস স্টেটমেন্ট, তার মানে আপনাকে প্রজ এন্ড কনস দুটাই আলোচনা করতে হবে। তখন লিখতে হবে ইন দিস এসে আই উইল রাইট, অথবা আই উইল ডিসকাস, সরি ইন দিস এসে আই উইল পুট ফুট মাই ভিউ পয়েন্ট রিগার্ডিং দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ট্যুরিজম সেক্টর। তারপরে গিয়ে আপনাকে নিচে দুইটা প্যারা বানাইতে হবে। কিভাবে দুইটা প্যারা বানাইতে হবে খেয়াল করেন। এখানে এসে এই প্যারা তো আমরা আশা করি না, এই প্যারা তো বাদ, কেউ দিলে দিল না দিলে নেই। এখানে এসে লিখবি কি, এট দ্য আউটসেট উই শুড অ্যাকনলেজ দ্যাট ট্যুরিজম সেক্টরস ক্যান ব্রিং নিউমেরাস বেনিফিটস এন্ড ড্রব্যাকস, অথবা ক্যান ব্রিং নিউমেরাস পজিটিভ এন্ড নেগেটিভ ইম্প্যাক্টস। দুটা লিখবে, কারণ এখানে তো সে বলেই দিছে উপরে দুটা লিখতে। এবার সে এখানে লিখবে ওয়ান অফ দ্য প্রস ইজ দ্যাট, এই কয়েকটা ট্যুরিজম সেক্টরের সুবিধা লিখবে। ভালো ভালো হোটেল হলে আমাদের ইয়াং জেনারেশনরা চাকরি পাবে, এটা সেটা হাবি যাবে। তারপরে এখানে গিয়ে আবার আরেকটা অন দা আদার হ্যান্ড, অন্যদিকে এখানে একটা নেগেটিভের প্যারা বানাইতে হবে, যেটা আমাদের ওই পজিটিভ নেগেটিভের রচনাটা দেখলে বুঝে যাবে। এটা দেখলে বুঝে যাবেন যেটাতে পজিটিভ নেগেটিভ আছে। এবার এখানে দেখেন, এইখানে ট্যুরিজম সেক্টরের কিছু অ্যাডভান্টেজ, ওই যে উপরে লিখছি অন দা আদার হ্যান্ড দিয়ে ট্যুরিজম সেক্টরের কিছু নেগেটিভ। এবার আপনারা লাস্টে করবেন কি, টু পুট ইন এ নাটশেল আফটার এক্সামিনিং বোথ আর্গুমেন্টস এন্ড কাউন্টার আর্গুমেন্টস ইট ক্যান বি ইনফার্ড দ্যাট, এখানে কেউ ডিমেরিটসও দিতে পারেন, মেরিটও দিতে পারেন। নেগেটিভ পজিটিভের ক্ষেত্রে কোনটা আগে দিবেন পরে দিবেন, এটা আপনার যেটা ভালো লাগে ওইটাই। তারপরে আপনি দুই দিকে একটা পরামর্শ দিবেন। দেশের গভর্নমেন্টের উচিত ট্যুরিজমের সেক্টরের টেক কেয়ার করা। সময় যদি আরেকটু থাকে, এটা টেমপ্লেটে দেওয়া, সেটা দিলেন। এই হলো ব্যাপার। লিখলে আশা করি বুঝবেন। এক কথায় রচনারে একেবারে যদি 30 সেকেন্ডে বলি, কনক্লুশন আর হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা সবাই বুঝছেন। হেডিং, ইন্ট্রোডাকশন, মাঝখানে একটু প্যাচ লাগতেছে। কি লাগতেছে? একবার 3 প্যারা হইতেছে, মাঝখানে একবার 2 প্যারা হইতেছে। যদি কোন রচনা শুধু অ্যাডভান্টেজ লিখতে বলে, তাহলে তো মাঝখানে আমার ডিসঅ্যাডভান্টেজ লেখার দরকার নাই। এই জন্য তখন অ্যাডভান্টেজের প্যারাটারে আমি 2 ভাগ করে দিলাম, বাস, বড় হয়ে যাবে। তাই যদি কোন রচনায় আমারে শুধু ডিসঅ্যাডভান্টেজ লিখতে বলে, বা আমি সিদ্ধান্ত নিছি নেগেটিভটা লিখবো, তখন আমার মাঝখানের প্যারাগুলো সব নেগেটিভ হবে। সেটা যদি বড় হয়ে যায়, তাহলে নেগেটিভের প্যারাই 2টা হইলো, সমস্যা কি? যদি কোনো রচনায় সিদ্ধান্ত নেই আমি পজিটিভ নেগেটিভ দুটাই লিখবো, তখন মাঝখানের প্যারা একটা লিখবো অ্যাডভান্টেজ, আর একটা অন দা আদার হ্যান্ড দিয়ে একটা লিখবো নেগেটিভ। এই তো। আর প্রবলেম সলিউশনের ক্ষেত্রে প্রথম প্যারায় প্রবলেম, পরেরটাই সলিউশন, বাস। যেহেতু প্রবলেম সলিউশন, সলিউশন যদি কোনোটাতে চাই তাহলে প্রবলেম লিখবেন কম, সলিউশন বেশি লিখবেন। আর কোনোটাতে আপনার প্রবলেম সলিউশন দুইটাই চাইবে, তাহলে এক প্যারা প্রবলেম আর এক প্যারা সলিউশন লিখবেন। হয়ে গেল। হেডিং আর কনক্লুশনে তো কোনো প্যারাই নেই, নাকি? আশা করি ক্লিয়ার। তাহলে এতটা কঠিন ভাববেন না, সহজ করেন। হেডিং, কনক্লুশন ঠিক আছে, মাঝখানে শুধু একটু গোল্লা লাগাইছেন। মাঝখানে কারো 2 প্যারা হবে, কারো 3 প্যারা হবে। কেউ এক প্যারাতেও সব অ্যাডভান্টেজ লিখতে পারে, কিন্তু এক প্যারায় লিখতে গেলে প্যারাটার সাইজটা অনেক বড় হয়ে যায়। যে দেখেন কত বড় হয়ে যায়। পজিটিভের প্যারা, সরি, ইন্ট্রো, কনক্লুশন ঠিক আছে। মাঝখানে পজিটিভের প্যারা বা নেগেটিভের প্যারা বিশাল বড় হয়ে গেছে, এত বড় করার দরকার কি? এখানে উদাহরণটা থেকে একটু আলাদা করে দেন, একটা মাত্র এন্টার দিয়ে এটা আলাদা করে দেন, বাস। ওকে, সিম্পল। আশা করি বুঝছেন, চেষ্টা করলে আরেকটু ক্লিয়ার হবে। ওকে। আচ্ছা, এসজিডি এসএসটি টেক্সট থেকে ওয়ার্ড না থাকলে ডেফিনেটলি আসিফ সাহেব নাম্বার কমাবে, কারণ অডিও থেকে ওয়ার্ড না থাকলে নাম্বার তো কাটবেই। কিন্তু অ্যাপিউরি নাম্বার দেয়, এটা হচ্ছে কথা। বা বিভিন্ন পোর্টাল যাতা বললি নাম্বার দেয়। ডেফিনেটলি অডিও থেকে ওয়ার্ড দিতে হবে। না, অডিও থেকে না দিলে নাম্বার কেমনে দিবে? কাটবে মানে অবশ্যই কাটবে। আচ্ছা, এসএ লিখার পর যদি 20 মিনিটের মধ্যে সাবমিট করতে না পারি, তাহলে কি অটোমেটিক সাবমিট হয়ে যাবে? হ্যাঁ। এসএ লিখার পরে 20 মিনিটে যদি সাবমিট করতে না পারেন, অটোমেটিক্যালি যে যতটুকু লিখেছেন সেখানে একটা ফুল স্টপ বসাই দিবেন, তাহলেই হবে। সে রচনা লিখতেছেন, আর মাত্র 10 সেকেন্ড আছে, একটা ফুল স্টপ দিয়ে ফেলেন যেখানেই থাকেন। অটোমেটিক্যালি পিটির যে প্রশ্ন যে যেখানে রেখে দেয়, অটো সকল প্রশ্ন সেখান থেকে সাবমিট হয়। ডোন্ট ওয়ারি। আচ্ছা, যখন অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ দুটাই থাকবে, তখন মেরিটস এন্ড ডিমেরিটস কোনটা আগে লিখবো বা কিভাবে লিখবো, তখন মেরিটস ডিমেরিটস যে কোনো একটা আপনি আগে লিখলেই হবে। এটার হিসাবটা হচ্ছে
আমরা যদি একটা টপিকের পজিটিভ নেগেটিভ আলোচনা করি, সে আমাকে ট্যুরিজম সেক্টরের পজিটিভ নেগেটিভ আলোচনা করতে বলছে, করলাম। এখানে আমরা পজিটিভ দিলাম, এখানে আমরা নেগেটিভ দিলাম। অর্থাৎ আমরা ট্যুরিজম সেক্টরের এখানে পজিটিভ দিলাম, অন দা আদার হ্যান্ড দিয়ে নেগেটিভ দিবেন। কেবল আপনারা অন দা আদার হ্যান্ড শুধু তখনই ব্যবহার করবেন যখন আগের প্যারাটা পজিটিভ হবে, পরেরটা নেগেটিভ হবে, তখন অন দা আদার হ্যান্ড। কিন্তু দুই প্যারাই যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু অন দা আদার হ্যান্ডের দরকার নেই। দুই প্যারাই নেগেটিভ মানে কি, প্যারা একটাই নেগেটিভ, শুধু আপনি এটার একটা একটা মাত্র ইন্টার বাটন দিয়ে দুইটা ভাগ করে দিলেন, এই তো আর কি। ওকে, সো অন দা আদার হ্যান্ড তখনই ব্যবহার হবে যখন আগের প্যারা পজিটিভ, পরের প্যারা নেগেটিভ। সেটা কখন? যে সকল রচনায় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একসাথে লেখা হয়, শুধু ওই সকল রচনার ক্ষেত্রে। এবার সেই ক্ষেত্রে মেরিজ ডিমেরিজ কোনটা আগে লিখবেন? কনক্লুশনে আমরা কি করি খেয়াল করেন। কনক্লুশন মানে একটা বিষয়ের সমাপ্তি। সেন্সিবলি, আরে আমাদের সেন্সিবল যদি হই, একটা বিষয় সমাপ্তিতে আমরা কি করি, যে উপরে যা যা হইলো ওইটার ব্যাপারে নিজেদের একটা সিদ্ধান্ত জানাই বা একটা পরামর্শ জানাই। এখন আমি উপরে পজিটিভ নেগেটিভ দুইটা আলোচনা করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে নেগেটিভ বেশি, তো আমি বলবো নেগেটিভ বেশি। যদি কেউ মনে করে পজিটিভ নেগেটিভ আলোচনা করতে গিয়ে পজিটিভটা তার বেশি ভালো লাগছে, তাহলে সে মেরিটটা আগে দিবে। এখানে কনক্লুশনে কোনো ধরা বাঁধা নেই। কনক্লুশন মানে তুমি যা আলোচনা করেছো সেটা সমাপ্তি ঘটাও। আমি উপরে দুই দিকে আলোচনা করেছি, এখন আমার মনে হইতেছে দুই দিকের আলোচনার ভিতরে এই দিকটা একটু বেশি। ব্যাপারটা হচ্ছে একদম কমপ্লিটলি এই টাইপের, ফুচকা এবং চটপটি নিয়ে রচনা লেখা, এক প্যারা হয়েছে ফুচকার, এক প্যারা চটপটির। এবার লাস্টে কনক্লুশনে এসে আমি যদি বলি আমার ফুচকা বেশি ভালো লাগছে, নো প্রবলেম, আমি ফুচকার আগে দিব। আমি যদি বলি চটপটি বেশি ভালো লাগছে, আমি চটপটিকে আগে দিব। সো এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। শুধু ধরাবাঁধা আছে তখনই যখন আপনি উপরে শুধু পজিটিভ লিখছেন সব, তখন তো মেরিটটা আগে দিতে হবে। ওকে, কারণ আপনি আলোচনা করেছেন পজিটিভে, হুট করে এসে নিচে কিভাবে বলবেন নেগেটিভ বেশি, রাইট? আশা করি বুঝছেন। কনক্লুশন আর ইন্ট্রোডাকশন নিয়ে প্যাচ নাই। মাঝখানে কারো দুই প্যারা, কারো মাঝখানে এক, তিন প্যারা, এই তো। তিন প্যারা আর কোত্থেকে হবে? দুই প্যারাই তো হবে সবার। আর কেউ যদি দুই প্যারা দিয়েও আবার ওই গেটিসের প্যারা দেয়, তাহলে তার তিন প্যারা হবে। লিখেন, সহজ হবে। বারবারই বলছি, লিখেন, সহজ হবে। টেমপ্লেট মুখস্থ হয় না, খাতার মধ্যে কলমে লিখবেন, মুখস্থ হবে খাতায় কলমে। এক্সামে লিখার টাইমে এন্টার বাটন ভুলে দুইবার ক্লিক করলে পরে কি ব্যাকস্পেস? হ্যাঁ, এক্সামে 20 মিনিটে আপনারা সাবমিট করার আগে ব্যাকস্পেস, এন্টার, ডিলেট সব করতে পারবেন। এই জন্যই বলি রচনা চেষ্টা করবেন 14 থেকে 15 মিনিটে বাসায় সাইজ করার, বাকি 5 মিনিট সুন্দর করে রচনাকে রিভাইজ দিতে পারলে বেশ ভালো। অনেকগুলো স্পেস, অনেকগুলো বানানে ধরা পড়বে, অনেকগুলো চেপা চাপা থেকে এটা হবে ওটা হবে। ওকে, আচ্ছা, এসেতে ডাবল স্পেসের জন্য মার্ক কাটে কিনা? রাইটিং ফরম্যাটের, এগুলা রাইটিং ফরম্যাটে ইরর, কিন্তু এগুলা কোথাও ডিরেক্টলি স্টেটেড করা নাই। আমি এই বিষয়টা এখনো ওকে, তাহলে আজকে এই বিষয়টা আমি পিয়ারসনের দুই একবার এই বিষয়ে কথা বলছিলাম, ওরা খালি ওই গাইডলাইন ধরায় দেয়, এটাতে স্পষ্ট কোনো ধারণা আমাকে দেয়নি। ওকে, আমি স্পেস এর জন্য এটা জানাবো আপনাদের আজকে, আবার নক করা হয়েছে অলরেডি। জন্য পিটিকে মেল, পিটিকে মেল, কিন্তু এগুলা রাইটিং ফরম্যাটে ইরর ওইটা বলা আছে। সো রাইটিং ফরম্যাটে ইরর করার দরকার কি, একটা শব্দ থেকে আরেকটা শব্দ লিখতে মাত্র একটা স্পেস লাগে, এগুলা ইরর করলে রিস্কি। ওকে, আচ্ছা, আসিফ ভাই বলছে যদি গল্পটা শুনে জাস্ট নিজের মতো করে ফেলতে চাই, হ্যাঁ আসিফ ভাই তখন পারবেন, তখন নাম্বার পাবেন, ওটাই তো চাইতেছিল আসলে পিটি। গল্পটা শুনে নিজের মতো করে ফেলবেন, কিন্তু সমস্যা হবে এখানে একটা, সেটা হলো এসজিডি এবং এসএসসি তে যখন আপনি গল্প শুনে নিজের মতো ফেলতে চাইবেন, খেয়াল করেন আমার লজিকটা বুঝুন। আপনি গল্প শুনলেন, নিজের মতো এসজিডি বলতে চাইলেন, ঘটনাটা কি ঘটে বুঝেন? ঘটনা ঘটবে, এসজিডি শেষ হওয়ার 10 সেকেন্ডের পরে পুট করে রেকর্ডার দিয়ে দিবে। এই 10 সেকেন্ডে আপনি গল্পটা শুনে নিজের মতো নতুন নতুন শব্দ দিয়ে গুছানোর থেকে বেটার না যেগুলো শুনেছেন ওই রেডিমেড শব্দগুলো দিয়ে গোছানো, তাহলে ফ্লুয়েন্সি ভালো থাকবে। এন্ড যদি আপনি বলেন আমি বাসায় এটা করে দেখছি আমি পারি, দেন ইউ ক্যান, তাহলে আপনি করেন। সেটা এসজিডি এসএসটি দুই ক্ষেত্রেই আপনি ভালো নাম্বার করতে পারবেন। কিন্তু আমার কাছে লজিকটা হচ্ছে এই, যখনই আপনি শুনবেন মাত্র 10 সেকেন্ড পরেই আপনারা দিবে হচ্ছে বলতে, এই 10 সেকেন্ডে আপনি নিজের মতো গল্পটা প্রেজেন্ট করতে গিয়ে নিজের মতো কিছু শব্দ ব্যবহার করতে হবে। তো ওই শব্দগুলো ব্যবহার করতে গিয়ে আমতা আমতা চলে আসলে তো মুশকিল। এর থেকে ভালো অডিও যা শুনেন ওগুলারে সাথে রাখেন,
বাকিগুলো আপনার কমন কিছু ওয়ার্ড দিয়ে দিয়ে আপনি বাসায় করে দেখেন যেভাবে হ্যান্ডেল করতে পারেন। ওকে, আচ্ছা, আচ্ছা। সেলফ রেটিং করতে চাই পার্থ দাদা। ওকে, কিন্তু এটা তো ভুলের সম্ভাবনা থাকে। বাসায় করে দেখেন আগে কালকে কেমন হয়। যদি দেখেন তারপর কালকের ক্লাসটা করলে তো বুঝবেন। নিজে তো নিজেই বুঝতে পারবেন। অতিরিক্ত বেশি ভুল হয়ে গেলে বা বাক্য মাথা থেকেই বের হয় না, তাহলে দাদা দরকার নেই। বাসায় একটু ট্রাই করতে হবে। হ্যাঁ, আগে একটু ট্রাই করেন বাসায়। যদি বাসায় পারেন, টেমপ্লেট ফলো করার দরকার নেই। বারবারই বলেছি। আচ্ছা, আমাদের আইদা আপু বলছে ভাইয়া এসে যখন অ্যাডভান্টেজ চাই শুধু, বাট আমি টেমপ্লেট ইউজ করে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটাই লিখে ফেলি, এটা কি মার্কস কাটে যাবে? ওকে, ওকে, গুড কোশ্চেন। দারুণ প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটাই দারুণ ব্যাপার, যেটা তো আমাদের আলোচনায় দারুণ একটা জিনিস অ্যাড করবে, যে কোনো প্রশ্নে চাইছে অ্যাডভান্টেজ, আমি যদি সেই প্রশ্নে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটাই লিখি তাহলে কি নাম্বার কমাবে? এখানে একটা ইস্যু আছে, সেটা হলো নাম্বার কমাবে এমন কিছু বলা নাই, তবে নাম্বার আপনি আরেকটু বেশি পাইতেন যদি ওই নেগেটিভের প্যারাটাও পজিটিভ লিখতেন। কারণটা হচ্ছে, ধরেন পরীক্ষার হলে আসছে ফুচকা ভালো না চটপটি ভালো, ফুচকা অর চটপটি, আপনি করলেন কি, ইন্ট্রো দিলেন, কনক্লুশন দিলেন, মাঝখানে ফুচকা নিয়ে একটা প্যারা লিখছেন, চটপটি নিয়ে একটা লিখছেন, কনক্লুশনের মধ্যে গিয়ে বলতেছেন আমি তাহলে ফাইনালি ফুচকার দিকেই গেলাম। তাহলে ক্ষতিটা কই হইলো? বেশি ক্ষতি হয়নি, কিন্তু যদি আপনি শুধু ফুচকা নিয়ে লিখতেন তাহলে ওই যে চটপটি লিখে যে সময়টা ওখানে গেছে, 20 মিনিট তো টাইম ফিক্সড, আবার ওয়ার্ড লিমিটেশন 300 বেশি যেতে পারবে না। আপনি চটপটির ব্যাপারে তো আরো কিছু বেশি ইনফরমেশন তাদের দিতে পারতেন, কারণ প্রশ্নতে বলা ছিল কেন তুমি চটপটি বেশি খাইতেছ। সে প্রথমে জিজ্ঞেস করছে তোমার আহ তোমার চটপটি ভালো লাগে না ফুচকা ভালো লাগে, তা আপনি যদি বলেন আমার চটপটি ভালো লাগে, প্রশ্ন হলো হোয়াই, কেন ভালো লাগে। এখন তারে যদি গল্প শোনান আবার ফুচকারও সাথে, সে তো সেটা শুনতেই চায়নি। এই জন্য চেষ্টা করবেন যেটা জিজ্ঞেস করে ওটাই লিখেন। আর ওটা লিখলেও নেগেটিভ মান নাম্বারিং হবে না, কিন্তু আপনি আরেকটু বেশি নাম্বার পেতেন। 20 মিনিটে আপনি ফুচকার ব্যাপারে আরো 2টা লাইন বেশি লিখতে পারতেন যদি চটপটির ব্যাপারে 2টা লাইন লিখে সময়টা নষ্ট না করতেন। আশা করি থিমটা বুঝতে পারছেন, কিন্তু নেগেটিভ নাম্বার নাই। ওকে, তৃতীয় ওয়েট, আনমিউট অপশনটা অন করবো লাস্টে তো করবোই। আচ্ছা, সময় যদি কম থাকে তাহলে কি শুরুতে ইন্ট্রো লিখে দেন, মাঝখানে 2টা প্যারা খালি রেখে কনক্লুশন লিখবে? আচ্ছা, এটা একটা ভালো বুদ্ধি। এটা বাসায় করবেন, বাসায় করে দেখেন। শুরুতে ইন্ট্রো লিখে এবং কনক্লুশন লিখে মাঝখানে খালি রেখে, এটা খারাপ না, এটা বেশ ভালো। তবে এখানে বিপদে পড়ার একটা সম্ভাবনা আছে, সেটা হচ্ছে সালমিন আপু জিজ্ঞেস করেছে সেটার বিপদটা কই, আমি দেখাই। সেটার বিপদটা হবে, সে আপনি ইন্ট্রো লিখছেন, আপনি কনক্লুশন লিখছেন, এখন তো আপনি মাঝখানে লিখবেন। ওকে, ফাইন। এখন মাঝখানে লিখতে গেলে স্পেসিং গুলাতে একটু ঝামেলা হইতে পারে। ধরেন আপনি ইন্ট্রো লিখে কয়েকটা স্পেস দিয়ে কনক্লুশন লিখছেন, যদি আপনি স্পেস গুলা ম্যানেজ করতে পারেন, এই স্পেস গুলা একটু রিস্ক আছে, হ্যাঁ। সো স্পেস গুলো আপনি একটু ম্যানেজ করতে হবে। এটা বাসায় করে দেখেন, যদি দেখেন হ্যাঁ আমি স্পেস ম্যানেজ করতে পারছি, বাসায় যদি ওভাবে লিখলেই ভালো হয়, হ্যাঁ এটা খারাপ না, এটা করতে পারেন। অথবা এটাই যে করতে হবে এমন কোনো কথা নেই, ইন্ট্রো লিখেন, বিস্তারিত আলোচনা করেন, যখন দেখবেন 12-14 মিনিট হয়ে গেছে আর 7-8 মিনিট বাদ আছে, অথবা 6 মিনিট বাদ আছে, অথবা মোটামুটি 7 মিনিট বাদ আছে, তাহলে বিস্তারিত লেখা বন্ধ করে দেন, কনক্লুশন লিখে রিভাইজদের জন্য 3-4 মিনিট রেখে দেন। ওইভাবেও করতে পারেন। এটা মানে যে যেভাবে ম্যানেজ করতে পারে আর কি। যে আমি 13 মিনিট পর্যন্ত লিখবো, তারপরে আমি আর বিস্তারিত লিখবো না, ইন্ট্রো কনক্লুশন লিখবো 3 মিনিটে, আর বাকি 4 মিনিট রিভাইজের জন্য রেখে দেব। এভাবেও করা যেতে পারে। ঠিক আছে, এখানে যেটা হলো অ্যাপিনি যেটা করতেছে যে আহ, শব্দ চেঞ্জ করলে সামারাইজ রিটেন টেক্সটে 5-6 এর বেশি দেয় না, কিন্তু বাট আর সো বসায় দিলে ও কোনো কিছু চেঞ্জ না করে নাম্বার দিয়ে দিচ্ছে। কিন্তু পিয়ারসন তো নিজেই বলতেছে প্যারাফ্রেজ করার কথা, প্যারাফ্রেজ করে দিলে পরীক্ষায় নাম্বার বেশি আনতে পারবে। ওকে, শুধু বাটার সো দিয়ে আর কিছু না চেঞ্জ করে যদি অ্যাপেনি নয় দেয়, দিতে পারে, অ্যাপেনি তো দিবেই। আমি তো সেটা আপনার এমনিই পড়াইতে পারতাম যে বাটার সো দেন আর কিছু লাগবে না, কিন্তু রিয়েল এক্সাম কি চাই সেটা জানতে হবে, তো ওরা বারবার বলে প্যারাফ্রেজিং করতে। প্যারাফ্রেজ মানে
অর্থ ঠিক রেখে জিনিস ভিন্ন করে দেওয়া। স্পেলিং এ গ্রামারে বেশি মার্ক না পাইলে কোনো সমস্যা হয়? কন্টেন্টের 6 এর মধ্যে 5? আহারে, স্পেলিং গ্রামারে ভুল হলে কন্টেন্টও তো ভুল হবে। তো একটা আরেকটাকে টানে, সমস্যাটা তো ওইখানে। ওকে, সিম্পলি আপনার স্পেলিং গ্রামার ভুল হইলে হয়তো ওরা বলে স্পেলিং এ নাম্বার এত, গ্রামারে নাম্বার এত। তো স্পেলিং আর গ্রামার ভুল হলে তো আপনি কন্টেন্টও বুঝাইতে পারবেন না ঠিক মতো, তখন কন্টেন্টের নাম্বারও কমবে। ধরেন বিষয়টা হচ্ছে এমন, আমার বাবার নাম ডেভিড, এই বাক্যটা লিখবো। এখন কন্টেন্ট কি? আমার যে বাবার নাম ডেভিড এটা বুঝাইতে হবে স্যার, স্যারকে। তার মানে কন্টেন্ট ক্লিয়ার, সে কন্টেন্টে ফুল নাম্বার দিবে। কারণ আপনি বলছেন বাবার লিখতে গিয়ে আমি বানানে ভুল করলাম, ডেভিড লিখতে গিয়ে বানানে ভুল করলাম, আবার কি গ্রামারিক ভুল করলাম। কি ভুল করলেন? যে আমার বাবার নাম ডেভিডের জায়গায় এমন হয়ে গেছে, আমার নাম বাবার ডেভিড, গ্রামারে ভুল হয়েছে। তাহলে এবার কন্টেন্ট কেমনে কারেক্ট হবে? আমার নাম বাবার ডেভিড, তাহলে এটা দ্বারা তো আমি বুঝতেই পারছি না আপনার বাবার নাম ডেভিড। সো গ্রামারে ভুল হলে তো কন্টেন্টও ভুল হয়, কন্টেন্ট ক্লারিফাই হয় না। তো এই জন্য এই দুইটা ভুল দুই দিকেই টানে আর কি। চেষ্টা করেন যত কম করা যায়, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। আচ্ছা, ওকে ওকে। এসে নিয়ে মোটামুটি আলোচনা হলো। কালকে এসে লিখেন, লিখলে বুঝতে পারবেন যে আপনি আরো ক্রেডিবিলিটি দেখানোর সুযোগ পাবেন। লিখতে গেলে আরো আইডিয়া বের হয়ে আসবে, লিখতে ইচ্ছা করবে আর কি। ওকে, ভয় পাবেন না। শুধু একটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে যে ভয়, তাড়াহুড়া, অস্থিরতা দিয়ে কিছু হয় না। যারা লাস্টে রইছেন ঘুরে ফিরে, আসলে আমরা তো ব্যাচের উপর নজরদারিতে থাকে, ব্যাচের সবাই ভালো রেজাল্ট করে না। তা যত কথাই বলেন, কোন স্কুল কলেজেই সবাই জিপিএ 5 পায় না, সবাই গোল্ডেন এ প্লাস পায় না, এটাই স্বাভাবিক। তো বিষয়টা হচ্ছে ভালো করার জন্য পরিশ্রম করতে হয়, ধৈর্য ধরতে হয়। যারা ধৈর্য ধরে, পরিশ্রম করে, চেষ্টা করে, ঘুরে ফিরে তারাই পায়। অলরাইট। সো আমরা পরিশ্রম করলাম, আপনারাও এতক্ষণ পর্যন্ত রইলেন, আমি খুবই কৃতজ্ঞ। আপনারা দারুণ করবেন এটা আমি বুঝতে পারি, ইনশাল্লাহ। সো একটা জিনিস, ভয় পাওয়ার দরকার নেই। রচনা লিখতে বসলে মাথায় আসবে আর খালি লিখবেন। শুধু খেয়াল রাখিয়েন, অতিরিক্ত ভুল করলে ফরম্যাটে ফিরে আসেন। ফরম্যাট দেওয়া আছে, হেডিং, কনক্লুশন, সবাই বুঝছেন আশা করি। মাঝখানে ক্লিয়ার হয়ে গেছে। অ্যাডভান্টেজ হলে মাঝখানে আপনি সব অ্যাডভান্টেজ লেখা শুরু করবেন, ডিসঅ্যাডভান্টেজ হলে মাঝখানে সব ডিসঅ্যাডভান্টেজ লেখা শুরু করবেন। এখন মাঝখানে সব অ্যাডভান্টেজ লিখতে গেলে প্যারাটা বড় হয়ে যায়। এই জন্য আমরা প্যারাটাকে জাস্ট একটা এন্টার বাটন দিয়ে 2 ভাগে টুকরা করে দিই, তখন গিয়ে 4টা প্যারা হয়। এইটুকুই তো। মাঝখানে ডিসঅ্যাডভান্টেজ হলে সব ডিসঅ্যাডভান্টেজ। কোন রচনায় যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটো একসাথে লেখার দরকার পড়ে, তখন মাঝখানে 2টা প্যারা করবেন, একটা অ্যাডভান্টেজ আর একটা অন দা আদার হ্যান্ড দিয়ে ডিসঅ্যাডভান্টেজ। অন দা আদার হ্যান্ড কেবল তখনই আসবে। গেল। প্রবলেম সলিউশন সব এক টাইপের। কেমনে? সব জায়গায় লিখবেন নিউমেরাস, এট দা আউটসেট উই শুড অ্যাকনলেজ দ্যাট। এখানে আছে ইন মাই ওপিনিয়ন এট দা আউটসেট লিখিনি, একই কথা, আপনি আপনার মতো যেটা খুশি লিখেন। সো এট দা আউটসেট উই শুড অ্যাকনলেজ দ্যাট সিম্পলি হেভি ট্রাফিক ক্যান ব্রিং নিউমেরাস চ্যালেঞ্জেস এন্ড সলিউশন, এখানে দুটো একসাথে লিখবেন। তাহলে এখানে ওয়ান অফ দা চ্যালেঞ্জেস ইজ দ্যাট দিয়ে জাস্ট প্রত্যেকটা টপিকের কয়েকটা সমস্যা লিখবেন। কারণ এই প্রশ্নে আপনার কাছে তারা সলিউশন চেয়েছিল। হোয়াট সলিউশনস ডু ইউ থিঙ্ক ক্যান অ্যাড্রেস সাচ প্রবলেমস? কোন ধরনের সলিউশন তুমি চিন্তা করো এই ধরনের সমস্যা সমাধান করতে পারে? তার মানে এখানে তাদের মূল চাওয়া হচ্ছে সলিউশন, প্রবলেম তারা চায়নি। কিছু কিছু রচনায় তারা বলবে ডিসকাস দ্য প্রবলেমস এন্ড সলিউশনস, সেখানে আপনি প্রবলেমের প্যারাটাকে বড় করতে পারেন। এখানে তারা প্রবলেম চায়নি, কিন্তু সলিউশনস বর্ণনা করতে গেলে কিছু প্রবলেম দিতে হয়, সেই সুবাদে অল্প 2টা প্রবলেম দিলাম। বাট সলিউশন চাইছে বিধায় সলিউশনস কে বড় বানাইলাম। বুঝছেন কি? আশা করি বুঝছেন। এই তো, আর কি। আর ওই হাবিজাবি তো রইছেই। মনে রাখলেই হবে, কনক্লুশনে কি দিব? একটা পরামর্শ দিব। আর একটা তো আমি রেডি করে দিছি, এটা তো মুখস্থ। পরেরটা কি? একটা পরামর্শ, সবাই মনে রাখবেন, এখানে একটা পরামর্শ, বাস কনক্লুশন শেষ। সময় থাকলে আর দিব, না থাকলে 2 বাক্য দিয়েই কনক্লুশন শেষ, পরামর্শ আর সলিউশন। কেউ যদি পারে ভিতরে একটুখানি প্রশ্নটারে প্যারাফ্রেজ করতে, আর একটু ভালো হয়। ওটা সবাই করতে পারবে না, দরকার নেই। যে পারবে সে করবে। ওকে, এই হলো রচনা লিখেন। আগামী ক্লাসে আবার, আগামী ক্লাসে রচনা পড়াবো, ইনশাল্লাহ ভালোভাবে আরো বুঝতে পারবেন। আচ্ছা, আমরা সামারাইজ রিটেন টেক্সট কয়টা দেখি লাস্ট ক্লাস থেকে। ওকে।
একজনের নাকি লিখতে গেলে, মাহিন কি বলে, লিখতে গেলে দেখা যায় ফুল স্টপের পরে বড় হাতের অক্ষর দিতে খেয়াল থাকে না। ঠিক আছে, খেয়াল না থাকলে আর কি, শাস্তি পেতে হবে। এবং যেখানে স্পেসের দরকার নেই সেখানে স্পেস দিয়ে ফেলি, ওকে ওকে, তারপর কমা বা ফুল স্টপের পরে স্পেস দিতে হয়, ওগুলা লেখার সময় খেয়াল থাকে না, ও হরে অজগর লেগে যায়। এখন কি করণীয়? অজগর হলো কমাইতে হবে, মনোযোগ বাড়াইতে হবে পড়ার প্রতি। এটার জন্য তোমার ভিতরে একটা নার্ভাসনেস আছে, নার্ভাসনেস ছাড়তে হবে। যে নার্ভাস থেকে সে উল্টাপাল্টা করে, কাজ একটাই, নার্ভাসনেস কমানো আর আয়না থিওরি ফলো করতে পারেন। আজকে যে ছেলে মাহমুদুল 81 পাইলো, ওই ছেলেটার আয়না থিওরি দিয়েছিলাম আমি একদিন রাত 3টা 3:30টার সময়। কি ভাই, পরীক্ষা তো কয়দিন পর, খুব ভয় ঢুকে গেছে, সব উলট পালট লাগতেছে, আমি পারবো তো নাকি। আমি আয়না থিওরিটা সবারই সাজেস্ট করি। আপনি আয়নার সামনে যান, গিয়ে দাঁড়ান, 10 বার গুনে গুনে নিজেরে বলেন, মাহিন তুমি পারবা, মাহিন তুমি পারবা। এটা বলবেন চোখের দিক তাকায়, আপনি আপনারে দেখবেন, টানা 3 দিন, এবং 10 বার মানে 10 বার, একবারও কম না। মাহমুদুল সেটা পরীক্ষার দিন পর্যন্ত করছিল। ও 53 ব্যাচে অ্যাড ছিল। সে পরীক্ষার দিন সকালে ঢুকছে, সবাই দোয়া করেন, আমি যাচ্ছি পরীক্ষা দিতে। তো ওইখানে আয়না থ্রির কথা বলছিলাম, সে বলে ভাই আমি আজকে পর্যন্ত এটা করছি, একটু আগেও করছি। So এটা খুব কাজে দেয়, নার্ভাসনেস কেটে আছে, কেটে আসবে। আয়না থিওরি অলরাইট, করে দেখতে পারেন। আচ্ছা, এবার আসেন আমরা এস আমরা কিছু এসজিডি দেখি, এসডব্লিউটি দেখি, তাহলে একটু সহজ হবে। এসডব্লিউটি কম নাম্বার পাওয়া গুলো হলে আমাদের জন্য ভালো হতো। আচ্ছা, এবার আসেন এসডব্লিউটি দেখেন। এসডব্লিউটি এর নর্মাল হিসাব, সেটা হচ্ছে আমাদের এখানে, সহজ করে যদি আমরা বলি, এখানে কোনো ধরনের ইয়ে করার দরকার নেই। কেউ যদি সেলফ রাইটিং না পারি, তাহলে আর কোনো ধরনের প্যারাপেরি নেই, কপি পেস্ট হুবহু, খালি দুই একটা শব্দ আমরা ঘুরাই দিব। ওকে, হুবহু কপি পেস্ট, খালি হচ্ছে আমরা দুই একটা শব্দ ঘুরাই দিব। আচ্ছা, এবার আসেন এখানে, এই দুই একটা শব্দ ঘুরাইতে গিয়ে আমাদের এখানে মাঝে মাঝে একটু গ্রামাটিক্যাল ভুল হবে। যাদের এটা বেশি হয়ে যাবে তারা শব্দ ঘুরানোর দরকার নেই, তারা হুবহু কপি পেস্টই থাকেন। আমরা বলছি প্রথম বাক্যটা লিখেন, কমা দেন, এন্ড দেন দিলেন। দ্বিতীয় বাক্যটা লিখেন, আপনি হচ্ছে কমা দেন, তারপরে আপনি মোর ওভার দেন, তারপরে আপনি সেখানে মোর ওভার দেওয়ার পরে আপনি হচ্ছে সেখানে, দাঁড়ান একটু, একটু wait। আচ্ছা, আচ্ছা, যেটা বের করলাম খেয়াল করেন, হ্যাঁ, এটা বের করলাম, এই যে এখানে যে ওরা দেখাচ্ছে না যে কনজাংশন নিডেড, ওকে, আমরা বুঝছি, কিন্তু আমরা তো ফার্দার মোরকেও কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি। যদিও ফার্দার মোর গ্রামাটিক্যালি কনজাংটিভ অ্যাডভার্ব, কিন্তু আমি একটা লিস্ট বের করছি, আমি আপনারা দেখাই, দেখতে পাচ্ছেন তো না? এখন ধরেন অ্যাপিনিতে লিখলেন, সে বলতেছে কনজাংশন নিডেড। আমরা তো কনজাংশন, ফার্দার মোরকে কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি। আবার যদি আপনি ফার্দার মোরের জায়গায় অন্য কনজাংশন দেন, সেটাও করতে পারেন। এখন অ্যাপিউনি মাঝে মাঝে এরকম দেখাবে, ফার্দার মোরও আপনি কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনি কনজাংশনের লিস্ট লিখে সার্চ দিলে অনেক লিস্ট এগুলো চলে আসে। তা আপনি তো এখানে কনজাংশন আর বড় হয় না, ওই যে দেওয়া আছে ফার্দার মোর, আপনি তো কনজাংশন হিসেবে ফার্দার মোর দিলেনই, তা আর কি দরকার? অ্যাপিউনি মাঝে মাঝে দেখাবে, আমি বলছি ডো নট ওয়ারি। ওকে, ডো নট ওয়ারি, বারবারই বললাম, প্যারা খাওয়ার দরকার নেই। আবার সে দেখাবে আপনাদেরকে বড় হাতে লিখতে বলবে ফার্দার মোরের এফ কে, তো এটা কি সম্ভব? কারণ এই বাক্যের ভিতরে আবার বড় হাতের কেমনে লিখে। সো ঠিক আছে, জুই যথেষ্টই ভালো হয়েছে। এখানে সেমিকোলন দিয়ে বাক্য আটকে এন লিখা যাবে, হ্যাঁ ওটাও যাবে, সমস্যা নেই। হুম, ঠিক আছে, এই যে হাউ এভার দিয়ে প্লেসেস এক্সট্রা ভার্সন, ওকে, এটা খুব ভালো। যদি কেউ হাউ এভার দিতে চায়, বাট দিতে চায়, তাহলে তাকে ওই ওই সেন্সটা রাখতে হবে, যে এটা আমরা নেগেটিভের ক্ষেত্রে করতে পারি। হ্যাঁ, এটা ওইভাবে হচ্ছে আমাদের এখান থেকে তৈরি করা লাগবে আর কি।
জুয়েটটা ঠিক আছে, গুড। কম নাম্বার হলে আমরা এক দুইটা দেখি, তাহলে বুঝবেন যে আপনি কি করে আর আপনি কি করা দরকার। আচ্ছা, অ্যাপিনি এখানে এক্সপ্রেশনের মানে ইয়ে দিতে পারে, আপনার হচ্ছে কি বলে যে এক্সপ্রেশনের ভুল দিতে পারে, তাহলে তো আমাদের যদি আমাদের এক্সপ্রেশনেরই ঠিক করা লাগে, তাহলে তো আমাদের ঘুরে ফিরে আবার সেই সেলফ রাইটিং এ চলে যাওয়া লাগে। যদি আমি এক্সপ্রেশন বুঝেই লিখতাম তাহলে তো আমি সেলফ রাইটিংই করতাম। ওকে, তো আমাদের যখন ওই সেলফ রাইটিং এর উপায় থাকে না, তখনই তো আমরা কমা এন্ড ওগুলো দিয়ে আমরা আগাই। আর এন্ড, মোর ওভার, ফার্দার মোর, সো, সো দিতে গেলেও আমাকে এক্সপ্রেশন বুঝতে হবে। সো দিতে হয় ফলাফলের ক্ষেত্রে, দেয়ার ফর দিতে হয় আপনার হচ্ছে গিয়ে ফলাফলের ক্ষেত্রে। শুধু এন্ড, মোর ওভার, ফার্দার মোর, এডিশনালি, এগুলা সব কয়টা এবং অর্থে ব্যবহার করা যায়। তো এই ক্ষেত্রে আমরা সেন্সিবিলিটি একটু কম হলেও প্রবলেম না, বাট যখনই আমাদের সেখানে আমাদের হচ্ছে গিয়ে কনজাংশন বুঝে বসানোর কথা চলে আসবে, তখনই কিন্তু আমাদের জাস্ট সিম্পলি ওই জায়গাটায় আবার সেলফ রেটিং এ চলে গেলাম। ব্যাপারটা তো এটাই। তাহলে এই জায়গায় আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এন্ড যদি কেউ ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে মোর ওভার ফার্দার মোর ব্যবহার করতে পারবো, তবে চেষ্টা করব বাসায় জাস্ট হচ্ছে গিয়ে আমাদের এইখানে এন্ড এর বাইরে যদি দুই একটা করতে পারেন, হাউএভারের ব্যবহার, বাটের ব্যবহার, সু এর ব্যবহার, দেয়ার ফরের ব্যবহার সম্ভব যদি হয় সেটা করেন, খুব ভালো নাম্বার আসবে এক্সামে, এটা ভালো হবে আর কি। আর যদি আমি নাই বুঝতে পারি তাহলে তো কিছু করার নেই। সো কপি পেস্টই থাকুক, এন্ড, মোর ওভার, ফার্দার মোর, কমা কমা দিয়ে এইভাবেই থাকুক। ওকে। আর এক্সপ্রেশন বুঝে যদি করতে পারেন তাহলে সেলফ রেটিং, সেটাই তো প্রথমে পড়াইছি, সেলফ প্যারাফ্রেজিং করতে পারলে ওটাই শিওর শট। বাট না পারি বিদেই তো আমরা এখানে এক্সপ্রেশন ধরতে পারি না, বিদেই তো ওরকম লিখি। আমাদের হিসাবটা তো এটাই, তাই না? ওকে, সামারাইজ রিটেন টেক্সট আর ওভাবে ধরে ধরে দেখার কিছু দরকার পড়বে না। যেমন এইখানে একটা কি ভুল দিছে, এখানে কি প্রশ্নের মধ্যে ডিরেক্টরের ডি বড় হাতের ছিল? যদি প্রশ্নের মধ্যে ডিরেক্টরের ডি বড় হাতের থাকে তাহলে ঠিক আছে, বড় হাতেরই থাকবে, প্রশ্নে দেখা দরকার। হ্যাঁ, এখানে ধরেন প্রশ্নের মধ্যে হচ্ছে আপনার ডিরেক্টরের ডি বড় হাতের আছে। ওকে, তো এখন তো উনি তো বড় হাতেরই লিখবে, কিন্তু সমস্যা তো করছে অন্য জায়গায়, ডিরেক্টর বানানই তো হয়নি। তো যখনই এখানে ডিরেক্টর বানানের ভিতরে আই ঢুকে গেছে, তখন তারা এটা ধরে নিছে সাধারণ ডিরেক্টর শব্দ লিখতে গেছে, সেটা যে ইডি অর্থে লিখতে গেছে সেটা ধরতে পারেনি। তো আমরা তো দেখে দেখেই লিখছি, তো দেখে দেখে যদি বানান ভুল করি তাহলে কেমনে ঠিক হবে? ওকে ভাই সাহেব, এটা ঠিক রাখতে হবে। তো বানান তো ভুল করলেন, এবার আসেন ডেভেলপমেন্ট বানান হয়নি, তো এটা আমারে দেখাইলেই লাভ কি? এটা যে আমারে পাঠালেন, তো এটা আমাকে পাঠানোর সময় তো আপনি দেখলেন এখানে স্পেলিং এরর, আপনার ডেভেলপমেন্ট বানান হয়নি। So, আপনার তো বানান পারতে হবে আগে, আর এখানে তো দেখে দেখে লিখছেন ডেভেলপমেন্ট, তো আবার ভুল করলেন কেমনে? তাহলে এগুলা সিম্পল মিস্টেক। সো সিম্পল মিস্টেক আমাদের না কাটাইতে পারলে পরীক্ষা ভালো করা অসম্ভব। সিম্পল মিস্টেক ডিরেক্টর বানান দেখে দেখে টাইপ করব, এখানে যদি ভুল করি তাহলে এটা কেমনে সম্ভব? ডেভেলপমেন্ট বানান পারি না, নো প্রবলেম, লিখাই তো আছে ওখানে ডেভেলপমেন্ট, দেখে দেখে লিখেন। তো এখানে যদি দেখে দেখেও বানানে ভুল করি তাহলে তো আমরা কাঁচাই রয়ে গেলাম। কোনগুলা আপনার জন্য টাফ, যেগুলো আপনি কিছুই বুঝছেন না, যে আমি তো ঠিকই লিখলাম, অ্যাপিউনি কেন যে ভুল দিল, সেটা আপনিও করবেন, সেটা অন্য আরো 10 জন করবে, সেগুলা করেও পরীক্ষা ভালো হবে, বাট এগুলা করে পরীক্ষা ভালো হবে না। সো খুব সতর্ক। ওকে। আচ্ছা, এখানে যেটা করবেন সেটা হচ্ছে বাট, আসিফ ভাই বাটের পরে কিছু দিবেন না, হ্যাঁ। সেমিকোলন যে ও ধরলো না, ওটার একটা স্পেশাল কনটেক্সট আছে। সেটা হচ্ছে আপনি যখন দেখবেন, গুগলে সার্চ করবেন যে সেমিকোলন বাটের পরে আসতে পারে কিনা, দেখবেন যে সেখানে কিছু কনটেক্সট আছে আসতে পারে, কিন্তু আপনি বাটের পরে কিছু দিবেন না, সিম্পল বাটের পরে লিখে যাবেন জাস্ট। এখানে না দেওয়ার কথাই আমি বলছিলাম, ও দিয়েছে একটা কারেক্ট হয়ে গেছে, কন্টেক্সচুয়ালি অনেক সময় কারেক্ট হবে না, বাট বাটের পরে সিম্পলি আমরা কমা দেই না, দরকার নেই, আপনি সিম্পলি বাট কানেক্টর দিলে, এন্ড বাট সিন্স দিলে সাধারণ নিয়মে লিখে যান। বাটের পরে ওটাকে সেমিকোলন দিয়ে আটকানোটা, বাট
বাট এর পরে কিছু না দেওয়াটাই বেশি ভালো আর কি। ওকে। সো হুম, আচ্ছা, এটা একটা সেলফ সামারি। ভেরি গুড। হয়তো সেলফ সামারি করতে গেলে কয়েকবার লাগতে পারে, লাগুক, কিন্তু আপনি যদি কয়েকবারেও যদি এখানে কমন প্রবলেম গুলো বুঝে বুঝে করতে পারেন, বানানের ভুল এবং কমন কিছু সমস্যা যেগুলো সমাধান করার মতো, তাহলে করবেন। এটা খুব ভালো হয়েছে। এটা লিখছে হচ্ছে আমাদের, কে লিখছে, ফারজানা হায়াত আপু বোধহয়। দারুণ, ফারজানা আপু শুরু থেকেই খুব ভালো পারফর্মার, ভেরি গুড। কিছু ভুল হোক আপু, হ্যাঁ, প্রথম দিকে যদি 4-5টা ভুলও হয়, এটা যদি 2-3 বার করেও দেওয়া লাগে করে দেন, সমস্যা নাই। তারপরে আপনি সেলফ সামারিতে থাকবেন। আচ্ছা, ইটস ভেরি ইজি টু ফরগেট অ্যাবাউট সয়েল, ইম্পর্টেন্ট এন্ড। আচ্ছা, ও বেশি কিছু লেখেনি, এন্ড দিয়ে শুধু সিম্পল সিম্পল বাক্য বসায় দিয়েছে। 1 tablespoon of soil contains more organism than other than people of the earth. Okay, people of the earth. Okay, but good soil management also increases disease resistance, livestock and লাইনটা কই? Good soil management. Okay, good soil management also increases. এটা অ্যাড দিয়েও তো করতে পারতেন। 1 tablespoon of soil contains more organism than there are people on earth. বাদ দিলে আসলে কন্ট্রাডিক্টরি অবস্থায় দিতে হয়, বুঝছেন? এখানে তো কন্ট্রাডিক্টরি অবস্থা নাই, এটা আপনি গুড সয়েল ম্যানেজমেন্টের একটা থিম আসছে। যদি এটা এটার সাথে কন্ট্রাডিক্ট করতো, এখানে তো বলতেছে পৃথিবীতে মানুষের থেকেও বেশি অর্গানিজম ওখানে আছে, ওকে থাকুক। এডিশনালি গুড সয়েল ম্যানেজমেন্ট ইনক্রিজেস, এটা এডিশনালি বা এন্ড মোর ওভার দিলেই বেটার হইতো আর কি। বাট দেয়ার ফর বুঝে শুনে দেওয়া উচিত, কারণ ওগুলার স্পেশাল মিনিং আছে। তো হ্যাপি ইউনিটে দিলেই যে 9-9 দিল বা ফুল নাম্বারের কাছাকাছি দিল, একটু এই দাগ দেওয়ার দরকার নেই, পরীক্ষার হলে এই দাগ লাগবে না, মানে এই দাগ থাকবে না আর কি। ফার্দার মোর ওকে। অ্যাপিনির অ্যালগোরিদম ওরা যেমনি সেট করছে, ওই সেটিং এর ভিতরে পড়লে নাম্বার দিয়ে দেয়। ওরা এগুলা প্রি সেট করা। ওকে, শাকির ভাই 0 পাইছে, এটাই দরকার। ওরে বাবারে, কাল পরশু 2 দিন বিছনায় শুয়ে থাকবে এই এই সেন্সে আজকে শুয়ে আছে মানে, তো 0 তো পাবেনই আপনি। ফার্দার স্কোরিং হবে না তো। আচ্ছা, আমরা তো বলছি এই প্রশ্নে 75 শব্দের উপরে যাবেন না, আপনি তো 80 শব্দে গেছেন। তো আপনারে কি দিবে? কেন গেলেন? খেয়াল রাখতে হবে তো, বারবার বলছি এই প্রশ্নে কোনোভাবেই 75 শব্দের উপরে যাওয়া যাবে না। ওকে, ফার্দার স্কোরিং এ 0 হবে। এই যে যখনই আপনার ফর্ম ক্রস করছে, তখনই হচ্ছে আপনার সব নো স্কোরিং, ওগুলো স্কোর হয়নি, বুঝছেন? So আপনি ওগুলারে, এই যে দেখেন, 0 ফর ফর্ম এন্ড নো ফার্দার স্কোরিং, ফর্মে 0 হয়ে গেলে পরবর্তীতে আর স্কোরিং হবে না, পরের স্কোর গুলা বাদ। সো সিম্পলি এই প্রশ্নে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো কারণে 75 ক্রস করা যাবে না। ওকে। আচ্ছা, একই লেখা পরে আবার 8/9 আসছে। ওকে ওকে, নাইস, থ্যাংক ইউ। প্রত্যেক সেন্টেন্সের পরে ফুল স্টপ? রবিউল ভাই, না না, কেমনে? এখানে পুরাটাকে সামারি করতে বলে এক বাক্যে। এক বাক্যে মানে বাক্যের লাস্টে একটা মাত্র ফুল স্টপ থাকবে। সো প্রতি সেন্টেন্সের পরে ফুল স্টপ দিবেন কেন? প্রতি সেন্টেন্সের পরে ফুল স্টপ দিলে তো হবে না, ফুল স্টপ একটা মাত্র। আচ্ছা, চ্যাট জিপিটি সমাধান করছেন একটা, সে আমাকে 9 দিয়েছে, আচ্ছা। কিন্তু চ্যাট জিপিটি কে যখন অ্যানালাইসিস করতে দিয়েছি, তখন সে আমার সিনোনিমস ভুল ধরেছে। আচ্ছা, ওকে গুড। সে 9 দিছে, আবার সেই আপনারে হচ্ছে ভুল ধরছে, কাছাকাছি অন্য সিনোনিম সাজেস্ট করছে। চ্যাট জিপিটি যেটা করবে, চ্যাট জিপিটি করবে হচ্ছে আপনাকে, ও মিনিং বুঝে, ও একেবারে সেলফ সামারির, ও তো অনেক হাই এন্ডের, হিউম্যান ব্রেন ওর সাথে পারবে কেন? সো ওর মতো করে দিবে আর কি, সেলফ সামারি কাছাকাছি বা মিনিংফুল হইতেছে কিনা, ওই সিনোনিম
নেমের সাথে মিলছে কিনা, সে পুরো ওইভাবে অ্যানালাইসিস করে দেয় আর কি, কিন্তু ওটা তো আর হিউম্যান ব্রেন করতে পারবে না। এই হলো হিসাব আর কি। ওকে, তাহলে আমাদের এসডব্লিউটি তে কোনো প্যারা নাই, এটা প্যারাবিহীন প্রশ্ন আসবে। কপি পেস্ট, কমা এন্ড কমা মোরওভার, সেমিকোলন, তারপরে কমা, ফার্দার মোর সেমিকোলন, বাক্য শেষ। ডোন্ট ওয়ারি। এখানে মিলিয়ন্স এর পর একটা অব হবে। হুম। এখন প্রশ্নের মধ্যে কি অব ছিল? থাকার তো কথা। এটার একটা গ্রামাটিক্যাল হিসাব আছে, চাইলে শিখতে পারি। তো এটা ওখানে যান, প্রশ্নে যান, ওখানে মিলিয়ন্স এর পরে কি অব আছে নাকি, মিলিয়ন্স হইলে অব থাকবে, আর শুধু মিলিয়ন হলে থাকবে না আর কি। কোথায় আছে ওইটা, মিলিয়ন্স অফ পিপল? ওই তো আছে তো, মিলিয়ন্স অফ ইন্ডিভিজুয়াল, মিলিয়ন্স অফ পিপল, ওই যে ওখানে আছে। কই গেল ইন্ডিভিজুয়াল? ওকে, মিলিয়ন্স অফ ইন্ডিভিজুয়াল। ওকে, মিলিয়ন্স অফ ইন্ডিভিজুয়াল পাই না তো। ওহো, কই, কোথায় কোথায়? নিজে লিখছেন নাকি আপু? মিলিয়ন্স অফ ইন্ডিভিজুয়াল লাইনটা তো পাচ্ছি না। আচ্ছা, নিজে লিখলে ঠিক আছে, নিজে যদি লিখেন তাহলে ভুল ভুল হয়নি, ওটা আমি মানলাম, ঠিক আছে। লিখতে পারেন, আপনার একটা বিষয় শিখতে পারেন, শিখেন, খাতায় লিখে শিখতে পারেন। লিখেন সবাই, যখন মিলিয়ন, বিলিয়ন, থাউজেন্ড, হান্ড্রেড, এইভাবে লিখেন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, বিলিয়ন, শতক, হাজার, লক্ষ, কোটি, এগুলা উম, সহজ করে লিখেন, হ্যাঁ। আমার বুদ্ধিতে শিখেন, মনে থাকবে। যে লিখবেন, এগুলা যখন নির্দিষ্ট পরিমাণে হয় তখন প্লুরাল করা লাগে না। ধরেন আমরা ব্যাংক থেকে 50,000 টাকা তুলবো, চেকের উপরে লিখবো, হ্যাঁ, ওখানে অনেক সময় লিখি 50,000 টাকা অনলি। আপনি এটা 50,000 লিখলেও, মানে লিখি আর কি, দরকার নেই। কি লিখবো, 50,000, কারণ 50,000 মানে 50,000 ফিক্সড, কম বেশি নাই। সো যখন মিলিয়ন্স, বিলিয়ন্স, হান্ড্রেডস, তারপর আছে আপনার থাউজেন্ড, এই শব্দগুলা দ্বারা যখন ফিক্স কিছু বুঝবেন, তখন এগুলোর প্লুরাল করবেন না। প্রায় দেখবেন গ্রামার এরকম ভুল দিবে, কোথাও যদি লিখছেন 7 মিলিয়নস, ওখানে রেড মার্ক দিয়ে দিবে অনেক কনটেক্সটে। দুই একটা স্পেশাল কনটেক্সটে দিতে পারে। যেমন ধরেন, সব জায়গায় তো স্পেশাল স্যার থাকে, তাই না? ধরেন অনেক রাস্তা দিয়ে আম, কেউ ঢুকবে না, কিন্তু মাঝে মাঝে এক দুজন মানুষ ওই রাস্তা দিয়ে যাইতে দেয়, স্পেশাল কেস ছাড়া, হ্যাঁ। এটা কেন? এখন থেকে এটা মাথায় রাখবেন, যখন আপনারা হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন, বিলিয়ন শব্দ দ্বারা ফিক্সড কিছু বুঝাবেন, তখন প্লুরাল করবেন। ধরেন 5 মিলিয়ন টাকা, আপনি শুধু বলবেন 5 মিলিয়ন, 5 মিলিয়ন্স বলেন না। হুম। কখন বলবেন মিলিয়ন্স, কখন বলবেন বিলিয়ন্স? যখন এটা অনির্দিষ্ট হয়ে যাবে তখন বলবেন। যেমন ধরেন আমি আপনাকে যদি বলি 50,000 টাকা, 50,000 টাকা, হাজার হাজার টাকা, এইবার আপনি বলবেন থাউজেন্ডস অফ টাকা, থাউজেন্ডস অফ মানি, হাজার হাজার মানি। কত মানি ঠিক নেই, থাউজেন্ডস অফ মানি। ধরেন ঢাকায় হাজার হাজার মানুষ এসেছে মিছিলে, থাউজেন্ডস অফ পিপল হেয়ার, এখানে হাজার হাজার মানুষ, কয় হাজার ঠিক নেই, 1,000ও হতে পারে, 100,000ও হতে পারে। সো এখানে মিলিয়ন্স অফ ইন্ডিভিজুয়াল, লক্ষ লক্ষ ইন্ডিভিজুয়ালেরা। যখনই মিলিয়ন্স এর সাথে এস দিয়ে ফেলছেন তখনই এখানে অব লাগবে। কারণ এটাও মাথায় রাখতে পারেন, যখনই আপনারা মিলিয়ন, বিলিয়ন, থাউজেন্ড এগুলারে প্লুরাল লিখবেন, তারপরে অব দিতে হবে। মিলিয়ন্স অফ ইন্ডিভিজুয়াল, মিলিয়ন্স অফ স্টুডেন্টস আর স্ট্রাইকিং ফর দেয়ার রাইটস, লক্ষ লক্ষ স্টুডেন্টস এরা তাদের রাইটের জন্য স্ট্রাইক করছে, কত লক্ষ ঠিক নেই। আর যদি কোনো জায়গায় 1 লক্ষ, আরে 10 লক্ষ মানুষ আসে, তাহলে 1 মিলিয়ন, বরাবর 10 লক্ষ, একটাও কম হবে না, একটাও বেশি হবে না, ফিক্সড। সো 5,000 টাকা, 5,000 টাকা, হাজার হাজার টাকা, থাউজেন্ডস অফ টাকা। অলরাইট, বুঝছেন? এই জন্য অনেক জায়গায় দেখবেন টাইপিং এর সময় এসএসটি তে পাবেন, কোন একটা এসএসটি তে 7 বিলিয়ন কথাটা আছে, ওইখানে 7 বিলিয়নস লিখলেই ভুল দেয়।
আশা করি তখন বুঝছেন বিষয়টা, যে ফিক্সড অ্যামাউন্ট হলে এগুলার মিলিয়ন বিলিয়ন কে একদমই প্লুরাল করার দরকার নেই, সিম্পলি ফিক্সড অ্যামাউন্ট। যদি সেটা অ্যামাউন্ট ফিক্স না হয়, ধরেন 7,500 টাকা, 7,500, এটাও তো ফিক্সড। 7,500, 1 টাকাও কম নাই বেশি নাই। যদি হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ মানুষ, মিলিয়ন মিলিয়ন্স অফ পিপল, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, থাউজেন্ডস অফ পিপল আর হেয়ার। ফুটবল খেলায় হাজার হাজার দর্শক আছে, টুডে থাউজেন্ডস অফ অডিয়েন্স আর প্রেজেন্ট ইন আওয়ার ফিল্ড, রাইট? থাউজেন্ডস অফ অডিয়েন্স, হাজার হাজার অডিয়েন্সেস এখানে প্রেজেন্ট আছে, ওকে? ঠিকঠাক, ওকে। তাহলে এস জিটি অনেক কথা হলো। প্যাসেজ থেকে কোন লাইন নিবেন? আরে ওকে, প্যাসেজ থেকে প্রথম লাইন নিবেন, লাস্টের দিকের প্যারা থেকে যেটা আপনার পড়ে যেটা ভাব ভালো, যে লাইনের ভাবসাব ভালো ওইটাই নিয়েন। আর মাঝখান থেকে যে কোনো একটা নিয়েন, তাহলে শুরু মাঝখানে লাস্টে, শুরুটা সবসময় নিয়েন। আর লাস্টের প্যারা থেকে একটা রাখেন, আর মাঝখানে যেই বাক্যটা দেখতে ভাবসা বলা লাগে, এটা নিজের ব্রিলিয়েন্স থেকে বোঝা যায়। পড়ার পরে আপনার কাছে যেটা বেটার লাগবে আপনি ওটাই নিয়েন, ওটারে কোনো সংকেত দিয়ে শেখানো যাবে না। হ্যাঁ, কত ওয়ার্ড হয়েছে কারণ দেখা যাবে। নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস শনিবার, ওকে। সাইদুল ভাই লিখছে একটা, না দেখলেও হবে, সিম থাকে না আপনার, জাস্ট কমন ভুল করবেন না। কমন ভুল কি? দেখে দেখে বানানে ভুল করা, ওকে? করবেন না, জাস্ট মাঝে মাঝে আপনি নাম্বার কম দিবেন, ওর মধ্যে 8 দিছে, খারাপ কি? ভালো দিছে তো। ফেব্রুয়ারি 11, ওকে। সাইদুল ভাই একটু সেফ রাইটিং করছে, তাই হয়। ওকে, গুড গুড গুড। আচ্ছা, ভালো। ওকে ওকে। আচ্ছা, প্রথমবার বোধহয় এতটা ফাইন হয় নাই যতদূর আমার মনে হচ্ছে। আর যদি এতদূর ফাইন হয়ে যায় তাহলে তো আপনি বস। ওকে বস। সো প্রথমবার এতটা ফাইন না হলেও কোনো সমস্যা নেই, বলে ফেলছি অলরেডি। তারপরেও আপনি এটা ফলো করেন, যদি মনে করেন যে ভাই 2-3 বার কারেকশন আমি বুঝতে পারছি, আমি এটা পারবো, দেন ডু ইট। এক দুইটা ভুলও যদি হয় আমি মেনে নিই। যেমন ফুটপ্রিন্টকে অনেকে আলাদা আলাদা লিখে, ফুট লিখে আলাদা, প্রিন্ট লিখে আলাদা, ফুটপ্রিন্ট একটা শব্দ, ওকে? সো যদি এক দুইটা শব্দ ভুল হয়, ডোন্ট ওয়ারি। তাহলে এস এস ডাব্লিউটি নিয়ে কারো কোনো আর প্যারা রইলো না। আমরা যা সিম্পলি একটা হিসাব বললাম। কি হিসাব বললাম? দেখে দেখে লিখতে গিয়ে ভুল করিয়েন না, তাহলে মহা মুশকিল। কমা দেন, এন্ড দেন, তারপরে কমা দেন, মোরওভার দেন, সেমিকোলন দিয়ে বাক্য লিখেন, কমা দেন, ফার্দার মধ্যে সেমিকোলন দিয়ে বাক্য লিখে ফুল স্টপ দিয়ে দেন। তারপরে যদি সম্ভব হয় এক দুইটা শব্দ একটু ঘুরাই দিবেন। আর এর বাইরে কেউ যদি বাউন্ডারি ক্রস করে 6 না মেরে স্টেডিয়াম ক্রস করে 6 করতে চায়, তার মধ্যে ওই নলেজটুকু আছে, সে একটু প্যারাফ্রেজ করতে পারে, সে হাওয়াবারের ব্যবহারটা জানে, হাওয়াবারের সাথে মিলে কিনা। 10 মিনিট সময় আছে, যদি সম্ভব হয় করলেন, আর না হলে বাদ। প্রথমে রেডি করে নিবেন আর কি, পরে যদি সম্ভব হয় একটু প্যারাফ্রেজ করলেন আর কি। ওকে, একটু আনমিউট করা যাক। ঠিক আছে। আচ্ছা, সামিহা আপু কি বলে, রচনায় যদি ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশনটা জাস্ট টেমপ্লেট ইউজ করি? হ্যাঁ, ওটা অলরেডি বলা হয়েছে। আহ, না না, পিয়ারসনের কাছে ওগুলো কোনো সমস্যা নেই। পিয়ারসন বলছে যে তুমি রচনা বলো বা যেগুলাই বলো, এমন কিছু তুমি লিখবা না যেইখানে তোমার হচ্ছে গিয়ে গল্পের সাথে কিছু মিলে না, ওগুলাতে নাম্বার দিবে না। আমরা তো আমাদের ফরম্যাটের ফাঁকে ফাঁকে সেন্টেন্স ঢুকাচ্ছি, তো ওই যে বলেছি কনক্লুশনে আপনি একটা পরামর্শ দিবেন টপিক অনুযায়ী, তখন তো ওটা হয়ে গেল আপনার সেন্টেন্স অনুযায়ী। কিন্তু কোনগুলাতে নাম্বার দিবে না, পিয়ারসন বলেছে কিছু কিছু কনক্লুশন থাকে সকল রচনাতে একই কনক্লুশন বসায় রাখছে। তার মানে কি ওই রচনা অনুযায়ী কোনো কনক্লুশন হয়নি, সে সব রচনা একই কনক্লুশন লিখে দিছে। সেগুলোর কথা বলা হয়েছে, জাস্ট সিম্পলি আমাদের কনক্লুশনের ফাঁকে তো টপিক বসানো লাগে, তারপরে একটা পরামর্শ লিখতে বলি না? তার মানে তো আপনি গল্প অনুযায়ী লিখতেছেন, তাহলে এটা আপনাকে ধরবে কেন? আর আমাদের স্টুডেন্টসরা তো নাম্বার পাচ্ছে, আমি তো বুঝে শুনেই বলছি, ওকে? কিন্তু আপনি আবার যদি কিছু না লিখে শুধু বসায় রাখেন, তখন নাম্বার পাবেন। কালকের ক্লাসে মনে করবেন, আমি নিজে একটা রচনা দেখাবো আপনাদের, বা আপনি আপনাদের গ্রুপে দিয়ে দিই। ওই গ্রুপটাতে আমি 2টা রচনা দিব আপনাদের জন্য, একটু নলেজ চেক। সেটা হচ্ছে যে 2টা রচনা আমি পাঠাচ্ছি আপনাদের কাজে, পাবলিক গ্রুপগুলোতে। আমাকে শুধু বলবেন যে ওই পাবলিক গ্রুপগুলোতে আপনারা লেখালেখি করবেন কোনটা ঠিক আছে কোনটা ঠিক নেই, অথবা দুইটাও ঠিক থাকতে পারে, বা ভুল আছে নাকি ভুল নাই, আপনাদের কাজ ওখানে এটি একটু ধরে দেওয়া। ওকে, নিজেরা ওখানে আলোচনা করবেন আর কি।
দেখবেন যে কে কি মতামত দেয়। ওকে, অলরেডি আমি একটা পাঠিয়ে দিয়েছি আপনাদের গ্রুপে 54 ব্যাচের সব জায়গায়। পড়বেন, রচনা পড়বেন এবং রচনার উত্তর পড়বেন, পড়ার পরে বলবেন যে রচনাটা ভাই পারফেক্ট হয়েছে, দারুণ লিখছেন। ওকে, একটা আরেকটা দিলাম। ওকে, হ্যাঁ, চেষ্টা করবেন এটা ধরতে পারেন নাকি। ঠিক আছে, তাহলে একটু আনমিউট করি। মাজা এবং মাথা দুটাই আজকে খুব চরম খারাপ, তারপর আমরা অনেক ক্লাস করে ফেলেছি। সো আনমিউট করা হলো। ভাইয়া, ওকে, হ্যাঁ হ্যাঁ, এখানে যে এসডব্লিউটি তে যে ভোকাবুলারির যে বিষয়টা আছে, অনেক সময় এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমামই 2 এর বদলে 1 পাচ্ছি বা 1.5 পাচ্ছি। তো এটার জন্য কি করব বা এটা কেন দিচ্ছে ইভেন প্যারাফ্রেজ করার পরেও? সমস্যা নেই, অ্যাপিউনি এগুলা প্রিসেট করে রাখছে। অ্যাপিউনি আপনাকে যেটা করবে, এই কথাই তো বারবার বলছি যে আপনি তো এখানে নয়ও পেতে পারেন কোনো কিছু না করেও। তাহলে তখন তো আপনার মানে তখনও তো এই প্রশ্নটা আসতে হবে যে আমাকে নয় কেন দিল, আমি তো নয় কেন দিল আমাকে, এই প্রশ্নটা তখন তো করছি না। সো অ্যাপিউনি এগুলা প্রিসেট করা অ্যান্সার ওদের, মানে ওদের অ্যালগোরিদম আগেই সেট করা, ওদের অ্যালগোরিদমের মধ্যে পড়লেই আপনার নাম্বার আসবে। আর যেটা রিয়েল এক্সাম যেটা করে, ওদেরকে আপনি যে অ্যান্সার দিবেন তারা ওইটারে জাজ করতে পারে। এইটাই রিয়েল এক্সামের আর এই রেডিমেড এই প্র্যাকটিস পোর্টালের সাথে পার্থক্য, যে আপনি ভাই ওখানে যে অ্যান্সার দিবেন ইনস্ট্যান্টলি তারা সেটারে হচ্ছে মার্ক করতে পারে। সো ডো নট ওয়ারি, আপনি লিখে যান, প্যারাফ্রেজ করবেন, এটাই আমি বারবার চাই, কারণ পিটি বারবার বলছে প্যারাফ্রেজটা তারা চাইতেছে, অ্যাপিনি নাম্বার না দিলে নেই। অ্যাপিনি তো প্যারাফ্রেজ না করলে নাম্বার বেশি দেয়, কিন্তু পিটি চাই প্যারাফ্রেজ। সো আপনি প্যারাফ্রেজ করেন, এখানে একটু নাম্বার কম পান, ডো নট ওয়ারি। ওকে ভাই শাকির আসসালামু সাহেব, আলাইকুম। ভাই ভাই আসসালামু মানে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এক জায়গাতে ধরেন লিখছি এনহ্যান্স, আরেক জায়গাতে লিখছি বোস্ট, মানে ওই যে যখন ওয়ার্ড চেঞ্জ করতে যায় আর কি। তো এরকম হ্যাঁ, ধরেন এনহ্যান্স ভুল দেখাইছে, বোস্ট কারেক্ট দেখাইছে। তো মানে এরকম ধরেন ওয়ার্ড চেঞ্জ, সাপোজ 6টা ওয়ার্ড চেঞ্জ করতে গিয়ে যদি 2টা ওয়ার্ড ভুলও হয়, আর আমি রিস্ক ফ্রি থাকতে চাইতেছি আর কি, ধরেন যে ওই যে এন মোর ওভার ফার্দার মোর, মানে এরকম ভাবে যদি লিখে দিই তাও তো ভাই এটা তো অনেক মার্কস, তো খুব চাপে আছে আর কি। তো অন্তত আমরা 30 তো আশা করতে পারি নাকি ভাই? বা হ্যাঁ, এখানে চেঞ্জ করলে কি আপনারা সবসময় ভুল দেয়? সবসময় তো দেয় না, মাঝে মাঝে না এরকম করে। না এখন না, হ্যাঁ বুঝতে হইতে পারে ওই যে ওই লাইনের সাথে এনহ্যান্স যাচ্ছে না, বোস্ট যাচ্ছে। আমি ভাবছি কি দুই জায়গায় দুইটা দিই, এক জায়গায় দিচ্ছি এনহ্যান্স, আরেক জায়গায় দিচ্ছি বোস্ট। তো বোস্ট ওরা নিচ্ছে কিন্তু এনহ্যান্স নেয় নাই। আচ্ছা, আপনি আবার ওই একই জিনিস কপি করে আলফাতে দিয়ে দেখেন বা অন্য পোর্টালে দিয়ে দেখেন, দেখবেন যে আবার অন্য অন্য ভুল দিছে, এটারে কিছু কয়নি। তার মানে বিষয়টা হচ্ছে আপনি চেষ্টা করেন, যদি বুঝতে পারেন এখানে বুস্ট কম যায় এনহ্যান্স বেশি যায়, না বুঝতে পারলে তো আর বলে লাভ নেই, আপনি দিয়ে দিবেন জি ভাই, প্যারাফ্রেজ আর আপনি। ওই ওই যে বাটের ব্যবহার তো এইভাবে বলছেনই, তাও ধরেন রিস্ক ফ্রি থাকার জন্য কি ভাই, যদি না বুঝতে পারি এন্ড মোর ওভার ফার্দার মোর আর হচ্ছে ওয়ার্ড চেঞ্জ করে দিলে তো মোটামুটি আমরা একটা নাম্বার আশা করতে পারি, তাই না ভাই? অবশ্যই আশা করতে আচ্ছা ভাই, পারেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনার তো আর, ভাই বলেন। আপনি বলেন শুনি। স্টেপলেট ভাই নিতে নিয়ে খুব চাপে ভাই, কারণ 40 এন থেকে আবার রিডিং এ মার্কস, আচ্ছা, রিডিং এ মার্কস আচ্ছা, যাচ্ছে। রিডিং এ, বললাম এসডব্লিউটি থেকে তো অনেক হুম, মার্কস রিডিং এ বুঝছেন। যাচ্ছে না। আচ্ছা, সিম্পলি আসিফ ভাই কি আসে না গেছে গা? আসিফ ভাই আছে নাকি? আচ্ছা, একজনকে দেখছিলেন বাটের পরে একটা সেমিকোলন দিছিল। আমি বারবারই বলছি যে বাটের পরে আপনারা সেমিকোলন দিয়েন না। অ্যাপিনি হয়তো কন্টেক্সচুয়ালি কারেক্ট ধরতে পারে, বাট ম্যাক্সিমাম গ্রামার সাজেস্ট করে বাটের পরে সেমিকোলন না দেওয়ার জন্য। হ্যাঁ, সো আমরা সিম্পলি কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে, এন বাট অর, এইগুলাকে আমরা সিম্পল রাখবো কোঅর্ডিনেট করার জন্য। জাস্ট এগুলোর পরে কোনো এগুলোর পরে কোনো ধরনের কমা টমা কিছু দিবেন না। অ্যাট বাট সিএস, ওকে, একজনকে দেখছিলাম বাটের পরে সে সেমিকোলন বসাইছে। সো স্টিল কিন্তু আমরা বলতেছি দিবেন না। ওকে, ভালো ভালো গ্রামার এটাই সাজেস্ট করে, খেয়াল রাখেন। ভাই কন্ট্রাস্ট হলে যেখানে বার বুঝতে পারবো সেখানে দিব, যদি বুঝতে নাও পারি ধরেন মোর ওভার দিলাম, তাও তো ওইটা যায়, মানে 100 না হলেও 170 তো যায়, তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু যেখানে আপনার বাদ বসতে পারে না সেখানে বাদ বসাইলে তো মুশকিল। হ্যাঁ, এই এই জন্যই তো জন্যই আমি রিস্ক বলি যে এন্ড মোর ওভার ফার্দার মোর, তাই না? আর হচ্ছে ওয়ার্ড চেঞ্জ করে হ্যাঁ, দিলাম, এটাই তো মনে হয় ভালো হয়, তাই না ভাই? এটাই ভালো। আর আপনি একটু ডরান বেশি, আপনি তো পারেন ভালোই, তো ডরান।
আচ্ছা ভাই, আমি এসের বিএড প্রশ্নটা করি ভাই। ওই যে এই ধরেন একটা কোয়েশ্চেন যেটা দেখলাম আর কি, সাম পিপল পয়েন্ট দ্যাট এক্সপেরিমেন্টাল লার্নিং ক্যান ওয়ার্ক ওয়েল ইন ফর্মাল এডুকেশন, বা পরে আরো আছে হাউএভার, মানে তোমার মতামত কি? তো আমার কথা হচ্ছে, ধরেন ফার্স্ট প্যারা ঠিক আছে, লাস্ট প্যারা ঠিক আছে, আপনার জেন থেকে লেখা ওই যে নিউমেরাস অ্যাডভান্টেজেস, তো এটা তো কি সব জায়গাতে আমি অ্যাডভান্টেজেস, মানে ধরেন আমি যদি নিজে নিজে একটু ভিতরে লিখতে পারি আর কি, অ্যাডভান্টেজেসই লিখতে হবে কেন ভাই? মানে অ্যাডভান্টেজেস কি এখানে মানে বোঝা যাচ্ছে যে এক্সপেরিমেন্টাল লার্নিং? প্রশ্ন নম্বর কত? সম্ভবত 1 নাম্বারই ভাই, দেন তো ভাই একটু। সাম পিপল পয়েন্ট দ্যাট এক্সপেরিমেন্টাল লার্নিং, মানে আপনি ওই যে ইয়েতে গেছেন না ভাই, সার্চে গেছেন? আচ্ছা একটা মিনিট, আমি কোয়েশ্চেন। আচ্ছা, ওকে। এক্সপেরিমেন্টাল লার্নিং, ওকে ওকে, কি প্রশ্ন এটা? সাম পিপল পয়েন্ট দ্যাট এক্সপেরিমেন্টাল লার্নিং ইডেস্ট, হ্যাঁ, ল্যাটিন ফ্রেজ, যেমন লার্নিং বাই ডুইং, আচ্ছা, করে করে শেখা, ক্যান ওয়ার্ক ওয়েল ইন ফর্মাল এডুকেশন, অলরাইট, হাউএভার, যা হোক, আদার্স থিং, এই দেখেন এখানে নেগেটিভ অর্থে হাউএভার। কেউ কেউ চিন্তা করে যে ডুইং বাই লার্নিং, সরি, লার্নিং বাই ডুইং অর্থাৎ এক্সপেরিমেন্ট করে করে শেখা ফর্মাল এডুকেশনের জন্য খুব ভালো। হাউএভার, যা হোক, অন্যরা বলতেছে ট্রেডিশনাল লার্নিং মেথড ঠিক আছে, টিচিং ইজ দ্য বেস্ট। ডু ইউ থিঙ্ক এক্সপেরিমেন্টাল লার্নিং ক্যান ওয়ার্ক ওয়েল ইন হাই স্কুলস অর কলেজ? আচ্ছা, এটা একটু দেখে রাখেন, এটাতে কি বলতেছে যে হাই স্কুল কলেজ স্টুডেন্টদের জন্য এক্সপেরিমেন্টাল লার্নিং কি আসলে একটা ভালো জিনিস হবে, নাকি ট্রেডিশনাল লার্নিং এ ঠিক আছে? এক্সপেরিমেন্টাল লার্নিং কাকে বলে? সে আপনি হাই স্কুল স্টুডেন্টদের জন্য এখন আমরা ডিজিটাল বোর্ডে পড়াবো, ট্রেডিশনাল লার্নিং এ হোয়াইট চকবোর্ড বা হচ্ছে আমাদের ব্ল্যাক বোর্ডে পড়ানো হয়তো, তাইলে ওটা ট্রেডিশনাল লার্নিং। কেউ কেউ বলে ডিজিটাল বোর্ডে দরকার নেই, ট্রেডিশনাল লার্নিং থাকুক। তাহলে এটা একটা কি হলো? লার্নিং বাই ডুইং, যে কয়েকদিন ক্লাস করে দেখি তো এক্সপেরিমেন্ট পোলাপান কতটা ভালো করে ডিজিটাল বোর্ডে, এটা। তারপরে এক্সপেরিমেন্টাল লার্নিং এ কলেজ আর স্কুলে থিওরিটিক্যাল পড়া বেশি হয়, ধরেন সেখানে হঠাৎ করে আসলো কি যে আমরা পরের সেমিস্টার থেকে আমাদের প্র্যাকটিক্যাল বেশি করাবো, লার্নিং বাই ডুইং, অর্থাৎ প্র্যাকটিক্যাল করে দেখি কি অবস্থা হয়, মানে যে কোনো ধরনের এক্সপেরিমেন্ট করে শেখার অ্যাডভান্টেজ লিখে দিবেন, তাইলেই তো হইলো। আপনি এখানে লিখলেই হলো যে at the outset, sorry, হ্যাঁ, at the outset we should acknowledge that experimental learning for high schools or college students can bring numerous advantages, full stop. One of the advantages is that, for example, as an experiment we can use digital learning board বা digital classroom অথবা digital board, প্রজেক্টর। তারপরে প্রজেক্টরের একটা সুবিধা লিখলেন যে স্টুডেন্টস ক্যান ক্যাচ ইজিলি, অথবা ক্লাস ডিউরেশন উইল বি রিডিউসড বাই ইউজিং ডিজিটাল বোর্ড রেদার দেন ম্যানুয়াল চকবোর্ড বা ম্যানুয়াল ব্ল্যাকবোর্ডস। সো তখন এক্সপেরিমেন্টাল লার্নিং এর অ্যাডভান্টেজ লিখবেন, তাইলে তো হয়ে গেল। তারপর নিচে গিয়ে বলবেন আফটার এক্সামিনিং both arguments, counter arguments, the merits of experimental learning outweigh the demerits. তারপর একটা সাজেশন বসাবেন, consequently I কি জানি, consequently after my close monitoring I recommend that experimental learning should be necessary for high school or college students. প্রশ্নটাকে প্যারাফ্রেজ করে আপনি জাস্ট, অথবা consequently, ওই যে বলছিলাম যে প্রশ্ন প্যারাফ্রেজ করতে, consequently after my close monitoring I think that, আমরা সবসময় বলি যে মেরিটস ডিমেরিটস এর বাক্যটা লিখে আপনারা সেখানে প্রশ্নটা প্যারাফ্রেজ করবেন, consequently after my close monitoring। এখানে যেহেতু বলছে ডু ইউ থিঙ্ক, আপনি লিখবেন ইয়েস আই থিঙ্ক এক্সপেরিমেন্টাল লার্নিং ক্যান ওয়ার্ক ওয়েল ইন হাই স্কুল আর কলেজ স্টুডেন্টস। সবসময় আপনারা ট্রাই করবেন লাস্টে পরামর্শের জায়গাটাতে আপনি সিম্পলি প্রশ্নটাকে প্যারাফ্রেজ করে পরামর্শটা বসাইতে পারেন, আর না পারলে তখন নিজের মন গড়া পরামর্শ। হ্যাঁ শিবির ভাইয়া, হ্যালো হ্যাঁ, ভাইয়া, আমার না একটু মানে সমস্যা ছিল কি, আমি ওই যে লিসেনিং না না পুরোটা মিস করেছি বুঝছেন, আমাকে একটু পার্ট পার্ট বাই বলে। আপনি তো বলেছিলেন যে 3টা থেকে বেশি মার্ক আসবে, ঠিক আছে, আমাকে একটু পার্ট পার্ট মানে ছোট ছোট করে একটু বুঝাই দিবেন যে কিভাবে কোনটা একটু কাজ করে, আমাকে একটু জাস্ট 5 মিনিটে বুঝাই দিলে হবে লিসেনিং এ। ওকে, ভাইয়া অনেকদিন ধরে চেষ্টা করতেছি, একটু কষ্ট ঠিক করে আছে, দেন ভাইয়া। ওকে। আমাদের এসে রিলেটেড আর কিছু? ভাই এই যে পিয়ারসনের যে অফিসিয়াল গাইডলাইন, ওইখানে তো মানে যে কই প্রকারের এসে আসবে, যেমন হইতে পারে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা মানে পার্থক্য, এইগুলো তো আপনি যে দুইটা দিছেন
এই দুইটা হইলে তো আমরা মানে আজকে যেটা দেখাইছে এটা তো বুঝলাম, মানে যে কোনো টাইপ আসলেই তো লিখা যাবে, বা মানে হ্যাঁ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা এটা দিয়ে লিখা যাবে না এমন তো মানে এবং আমাদের এপিউনি বা আপনার না অবজারভেশন এরকম যদি চোখে পড়ে, এখন ধরেন অ্যাপিউনিতে আছে প্রায় 600-700 রচনা, হ্যাঁ, এখন যদি এরকমটা আমরা পাই নাই এখন পর্যন্ত, তো অনেকগুলো এক্সপ্লোর করলাম, বা পরীক্ষায় তো এখন পর্যন্ত স্টুডেন্টরা এক্সাম দিচ্ছে, কেউ যদি আটকাইতো এসে তো বলতো যে ভাই এরকম একটা রচনা আসছে, ওটা তো আমি সাইজ করতে পারিনি, মানে আমি ওটারে লিখার ব্যবস্থা করতে পারিনি, তার মানে ডিফারেন্ট কিছু ঘটতো তো, মানে হ্যাঁ সব হ্যাঁ, রচনাই আসলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে লেখা যায়। ওরা আচ্ছা ভাই আপনাকে থ্যাংক ইউ। ডিরেক্টলি বলবে না কোনো রচনায়, দুই একটা রচনায়, যে যেমন টেলিভিশনের রচনাটা বারবার আসতেছে, মানে ভাই টেলিভিশনের রচনায় গুরুত্বটাই আমরা অ্যাডভান্টেজ দিয়ে আসবো আর কি, মানে গুরুত্ব, হ্যাঁ, কোনো কিছুর গুরুত্ব হইলেই তো অ্যাডভান্টেজ, বা যেটা মানে বিপরীতে ওইটা ডিসঅ্যাডভান্টেজ দিয়ে কভার করা যাবে। right. আর সব থেকে ভালো কি, আপনি যদি সেলফ রাইটিং করেন, কোনো ধরনের ফরম্যাট ফলো না করেন, তাহলে তো প্রত্যেকটা রচনাই ডিফারেন্ট হবে, সেই ক্ষেত্রে তো আর আপনার কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কাতারে আসাই লাগতেছে না, বাট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কাতারে আমরা কখন আসতেছি, যখন আমরা ফরম্যাটে নামতেছি। তার মানে হচ্ছে এইখানে আপনার সকল রচনাকে টেনে টুনে এদিকে আনতে হবে, যেমন আমরা কালকেই পাবেন যে টেলিভিশন মানুষের অনেক উপকার করে, আপনারে বলছে কি তোমার মতামত কি, সে তো আপনারে বলে নাই যে টেলিভিশনের অ্যাডভান্টেজ লিখেন, তো আপনারে বলছে তোমার মতামত কি, তখন আপনি বলবেন আমার মতামত টেলিভিশনের অ্যাডভান্টেজ। এবার বুঝছেন, মানে প্রশ্নে তো ডিরেক্টলি এভাবে বলবে না যে তুমি টেলিভিশনের অ্যাডভান্টেজ আলোচনা করো, তারা বলবে টেলিভিশন মানুষের অনেক উপকার করে, যার ঘরে টিভি আছে, যে লনলি থাকে, টিভি তার বন্ধুর মতো, এই ব্যাপারে তোমার মতামত কি। এবার আপনি বলবেন যে হ্যাঁ, টিভি যে এই ব্যাপারে মানুষকে হেল্প করে, আমার মতামত টিভির অ্যাডভান্টেজ, তখন আপনি টিভি দেখার অ্যাডভান্টেজ গুলো লেখা শুরু করবেন। আর যদি ওইভাবে প্রত্যেক রচনাকে আপনি আলাদা আলাদা করে শিখতে চান, তাহলে টেমপ্লেট বানাইতে হবে আপনার 100টা, ওইটা তো আপনি কুলাইতেই পারবেন না। আর সেলফ রাইটিং করলে তো আপনার আর কোনো প্যারাই থাকলো না, যারা করবে আর কি। সো তখন তারা তাদের মতো করে, মাই ওপিনিয়ন ইজ দ্যাট টেলিভিশন, বা বাই ওয়াচিং টেলিভিশন উই ক্যান গেট মেনি ইনফরমেশন সাচ এস, এটা বাই ওয়াচিং টেলিভিশন উই ক্যান লার্ন হাউ টু কুক, কিভাবে রান্না করতে হয়, ওয়াচিং টেলিভিশন হেল্পস আস টু ডেভেলপ আওয়ার এডুকেশনাল সেন্স বাই ওয়াচিং মেনি এডুকেশনাল প্রোগ্রামস, ইত্যাদি ইত্যাদি। সেটার তো কোনো ভাই প্রথম প্যারা আর লাস্ট প্যারা তো ইতিহাসে সব এসের সাথে যাচ্ছে, মাঝখানে ওই দুই এটা মিলাইলে তো 100 ওয়ার্ড হয়ে যায়, আর 100 তো যে কোনো ভাবে হয়তো বা লিখে আশা লাওয়া যাবে, চাপ নেই। আশা করি ইনশাল্লাহ, চাপ নেই, চাপ নাই, ওকে, চাপ নাই। ঠিক আছে ভাইয়া, তাইলে, অনেক রাত, চাপ নাই, সামারাইজ হ্যাঁ, স্পোকেন টেক্সট নিয়ে একটা ছোট প্রশ্ন ছিল। ওকে। ভাই, যদিও অ্যাপিউনিতে মানে দেখলাম লিসেনিং আর ইয়ে সহ, মানে লিসেনিং আর রাইটিং সহই তো 10 মিনিট সময় দিবে, তাই না? ওকে, সামারাইজ হুম, স্পোকেন দিবে। টেক্সট হুম, সব মিলে 10 মিনিট। এটাই হচ্ছে। ভাই স্পোকেন টেক্সটে যখন আমরা স্পিকারে লিখে ওরা লিখবো, তখন তো সবই লিখবো যে হি টোল্ড দ্যাট, হি সেড দ্যাট, তাই না? তো ধরেন আমি যদি বলি যে সাপোজ ফার্স্ট স্পিকার সেড দ্যাট, মানে বলার পরে যদি আমি এরকম বলে ফেলি যে আই ওয়াজ নট দেয়ার বা এই টাইপ কিছু, অথবা আই এম গোয়িং টু ইত্যাদি, মানে এটা তো আমি ফার্স্ট কইরি নিছি যে ফার্স্ট স্পিকার সেড দ্যাট, তার মানে তো যদি আমি আইও বলি, এটা তো ফার্স্ট স্পিকারের কথাই বলতেছি নাকি ভাই, হ্যাঁ, এখানে হি বলতে হবে অলওয়েজ? হি সি বলাটা বেশি ভালো, কারণ ওখানে আপনি সেভ দ্যাট বলে যদি ন্যারেশনের মতো আইডিয়া বলতে পারেন, আপনার জন্য মানে কোনটা তাইলে সহজ। হয় কি, মানে ভাইয়া ওরা যখন বললে, আমরা যখন নোট নিতে যাই, তখন ও যখন বললে আই এম এবল, তখন আমরা নোটে আই এম এবল লিখে ফেলি আর কি, মানে ওখানে লিখি না যে হি ইজ এবল, এটা তো লিখি না ভাই, হ্যাঁ, নাকি তখন হি আপনি, ইজ এবল। হ্যাঁ, তখন আপনি এটা বলবেন, দেন হি সেড দ্যাট আই এম এ বল, তারপরে সে বলছে যে আমি একটা বল, তাহলে তো হইলো, আপনি আগে তো হি হ্যাঁ ভাই, দিচ্ছেন। আমি ওইটি বলতেছি যে যদি হ্যাঁ, হ্যাঁ, বললেন নি যে হি সেড দ্যাট, তখন তো আমি ওর মানে ওর ওখানে কথাবার্তা যাই। আমি আই দিয়ে চালাতে পারি। হ্যাঁ, 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 অবশ্যই। ওকে, তাহলে আমার বুঝতে ভাইয়া, পেরেছি। আমি আপনাকে একটা প্রশ্ন করতাম, যদিও প্রশ্নটা হাস্যকর হবে। আপনার থেকে হ্যাঁ, একটা টেকনিক শিখতে চাই। আপনি ওকে, নিঃশ্বাসে শো শো শব্দ হয়, ওটা কন্ট্রোল করেন কিভাবে? ঢোক গিলে ফেলেন ভাইয়া? হ্যাঁ, আমি ডোক গিলে ফেলি ভাই, কিন্তু ডোক গিলার সময় কিভাবে? আচ্ছা, এটা হলো আমি যেটা করি সব সময়, মানে আমি চেষ্টা করি স্পিকিং টাইমে এক নিঃশ্বাসেই সবটা করার, আর পজের সময় বিরতি দেওয়ার, মানে পেটের মধ্যে অনেকটা দম আটকে রাখতে পারি, এটা একটা ব্যাপার। দেখা গেল যে আপনার আমি দম ধরে রাখলাম পড়তেছি, ওই ফুল স্টপ আসলে 1 সেকেন্ড করে থামতেছি, বাট
আমি নিঃশ্বাস ছাড়ি কম। মাঝে মাঝে যে ছাড়ি না এরকম না, এসজিডি তে তো ছাড়াই লাগে, 3 4 5 বার তো ছাড়তে হবেই। তো এসজিডি তে ছাড়তে গেলে তখন ডোক গিলা লাগে, এটা ডোক গিলা ছাড়া আর কোনো উপায় নাই। আপনারা নিজেদের মতো করে যদি অন্য প্রসেস থাকে অ্যাপ্লাই করতে পারেন, আমার ক্ষেত্রে ডোক গিলাটা কাজ করে আর কি। কিন্তু ডোকের শব্দ করি না আবার তখন মুশকিল। হ্যাঁ, শব্দ করি না। ওকে, আচ্ছা, চলে যাওয়ার আগে কত যে দাবি শব্দ পূরণ করতে গেলে তো স্যারের জান শেষ। ওকে, লিসেনিং এ কি হয়েছে ভাইয়া? ওই 5টা টপিক আমরা কি করতে মানে ভাই কোনগুলো বাদ দিব? আমাকে আমাকে একটু আমাকে একটু মানে ছোট ছোট করে খালি একটু নিয়মটি বুঝাই দিবেন যে সামরাইজ স্পোকেনটা কিভাবে ব্যবহার করতে হবে, কতক্ষণ আসবে, মানে আমাকে জাস্ট একটু খালি ছোট ছোট করে বুঝিয়ে দিলে হবে ভাইয়া। ওকে ওকে, লিসেনিং এর মধ্যে আমাদের বিষয় হচ্ছে এই 4টা বাদ দিতে হবে। ক্লাস মিস করবেন না, আমার মুশকিল। আমাদের এই 4টা বাদ সরি ভাইয়া। দিবেন বাস। এই 4টা বাদ দিবেন, স্ক্রিনশট রাখেন, এই 4টা পড়াই লাগবে না। আচ্ছা আচ্ছা, আমরা আমি বাদ দিচ্ছি, একটা মিনিট স্যার আগে একটু। ছবি ছবি তুলে রাখেন। এই 4টা হচ্ছে, হ্যাঁ এই হ্যাঁ, 4টা এই চারটা পড়ার বাদ। কোনো দরকার। ওকে আচ্ছা ঠিক ওকে, আছে। মিউট করেন, আমি বলতেছি এই 4টা বাদ, এই 4টা পড়ার কোনো দরকার নেই। ওকে, 4টা পড়বো না কিন্তু অ্যান্সার করবো, আন্দাজে অ্যান্সার করবো, কারণ এই 4টা মিলে মাত্র 3 বা 4 5 নাম্বার, আমার না পাইলেও কোনো সমস্যা নেই। তাহলে আমার সময় বাঁচে অন্যদিকে, এটা মক টেস্ট দিলে বুঝতে পারবেন কিভাবে সময় বাঁচে। মানে বাদ রইল কি, বাদ রইল আমাদের বাকি 4টা, উপরে 2টা নিচে 2টা। এই 2টা পড়াইছিলাম একটা ক্লাসে, আর এইটা আর এটা পড়াইছিলাম একটা ক্লাসে। তো এই 2টা খুবই সোজা, আমরা একটা রেকর্ডেড ক্লাস দিছিলাম আমাদের রিডিং এর জন্য, ওই ক্লাসে বলা আছে রাইট ফ্রম ডিকটেশন। যদি কেউ রিপিট সেন্টেন্সের ক্লাস করে থাকেন তাহলে রাইট ফ্রম ডিকটেশনে আপনার প্যারা হবে না। কেন? রিপিট সেন্টেন্সের ক্লাসে বলা হয়েছে 6 টাইমস স্ট্র্যাটেজি করতে, ঠিক একেবারে রাইট ফ্রম ডিকটেশনেও তাই। যতক্ষণ আপনি বাক্যটা না বুঝবেন, যেমন ওই যে রিপিট সেন্টেন্সে 3 বার শুনে তারপরে বাক্যটা খাতায় লিখে, এটা রাইট ফ্রম ডিকটেশনও করবেন, 3 বার শুনে বাক্যটা খাতায় লিখবেন, তারপরে অ্যান্সারে ক্লিক করে দেখবেন বাক্যটা কি ছিল আর আপনি কি লিখছেন। ওকে, তারপরে সঠিক বাক্যটা খাতায় আরেকবার লিখতে হবে, লিখার পরে এরপরে আবার 3 বার শুনতে হবে, তারপরে টাইপিং এ যাবেন। এইভাবে আপনি টাইপিং করার পরে না দেখে টাইপ করবেন, সাবমিট করবেন, তারপরে দেখবেন ভুল হয়েছে কি। যদি দেখেন কোনো ভুল নাই তাহলে পরেরটায় চলে যাবেন। আর যদি দেখেন ভুল হয়েছে, আবার রিডো দিয়ে আবার শুনতে হবে, আবার টাইপ করতে হবে। যতক্ষণ রাইট ফ্রম ডিকটেশনে ফুল না হবে নাম্বার, মানে 5-এ 5, 7-এ 7, 10-এ 10, সবগুলো সঠিক না হবে, ততক্ষণ ওই রাইট ফ্রম ডিকটেশনকে বারবার রিডো বাটনে ক্লিক করে বারবার টাইপ করতে হবে। এই গেল একটা। পড়বেন থেকে আমাদের প্রেডিকশন ফাইলের প্রথম 100টা হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। এটা ছিল কিছুই না, জাস্ট পরীক্ষার হলে 2টা আসবে, এবং আমরা বলছি অ্যাপ ইউনিটে আসে 335টা, পুরা অল কোশ্চেনের 335টা পড়ে ফেলবেন 1.2 স্পিড দিয়ে। এবং এটাতে কি বলে, ওরা সঠিক শব্দগুলা বলে, বাট মাঝে মাঝে এখানে ট্রান্সক্রিপ্টের মধ্যে ভুল লেখা থাকে। আপনার কাছে কি ওই ভুল শব্দগুলোর উপর একটা একটা ক্লিক করা। যেমন হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস এ লেখা আছে ডিসিশন, ও বলছে ডেমনস্ট্রেশন, তখন ওটার উপর ক্লিক করতে হবে। ইজি। না পারলে কিছু ইউটিউব থেকে হেল্প নেবেন। এই 2টা আহামরি বুঝার কিছু নেই, সিম্পল। এটাতে শুধু 6 টাইম স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করলেই হবে। আর এটা শুধু বলেছি 1.2 স্পিড দিয়ে 335-এর সবকটা করে ফেলতে হবে, যতক্ষণ ফুল নাম্বার না আসে রিডিও দিয়ে দিয়ে খালি ক্লিক। যখন গিয়ে দেখবেন এবার সবকটা ধরতে পারছেন, এরপরে নেক্সট একটা যাবেন, ভুল ধরা লাগে। তারপরে উপরে 4টা তো বাদ, এই 3টা বাদ, এই 2টা বাদ। বাদ রইলো ফিল ইন দা ব্ল্যাঙ্কস, রইলো সামারাইজ স্পোকেন টেক্সট। ফিল ইন দা ব্ল্যাঙ্কস পড়বেন থেকে প্রেডিকশন ফাইলে, মাসিক প্রেডিকশনে যে কটা আছে সব কয়টা। ফিল ইন দা ব্ল্যাঙ্কস একদম সোজা, অডিওতে লোকটা নিজেই উত্তর বলে দিবে, আমাদের কাছে খাতার মধ্যে শুনে শুনে বানানটা লিখা, মানে শব্দটা লিখা, তারপরে খাতা থেকে দেখে দেখে ফিল ইন দা ব্ল্যাঙ্কে টাইপ করে অ্যান্সারে ক্লিক করা। এবার দেখবেন টাইপ করতে গিয়ে আপনি অনেক বানানে ভুল করছেন, তখন আমরা বলি কি, কি কি বানান ভুল করছেন এই বানানগুলো শিখেন, তারপরে রিডু বাটনে আবার ক্লিক করে আবার বানানগুলো শিখে তারপরে আবার টাইপ করেন। অর্থাৎ যতক্ষণ আপনি ফুল বানান কমপ্লিট না হচ্ছে, ততক্ষণ আপনি এটাকে ছেড়ে যাবেন না। এইভাবে যখন শেষ হবে তারপরে পরেরটায় যাবেন। সামারাইজ স্পোকেন টেক্সট, এটা একেবারে রিটেল লেকচারের ক্লাস যদি করেন তাহলে এটা হয়ে গেছে। রিটেল লেকচারের ক্লাসে একটা অডিও ছিল, এই ক্লাসেও একটা অডিও আছে। রিটেল লেকচারের ক্লাসে ভিডিও আসতে পারে, এটাতেও ভিডিও আসতে পারে। রিটেল লেকচারের ক্লাসে কি বলছি, আমাদের এখানে একটা সাজেশন দিছি সামারাইজ স্পোকেন টেক্সটের, গ্রুপ থেকে নিয়ে নিয়েন। এই সাজেশনে আমরা সিম্পলি যেটা করছি সেটা হচ্ছে, দাঁড়ান,
আচ্ছা, সামারাইজ স্পোকেন টেক্সটে আমরা একটা সাজেশন দিছি, গ্রুপ থেকে চেয়ে নিয়ে নিন, চাইলেই অনেকে দিয়ে দিবে। ওই সাজেশনের মধ্যে 13টা 14টার মতো কোয়েশ্চেন আছে, ওগুলারে সার্চ করে করে বের করে দেখবেন। পুরো রিটেল লেকচারের মতো একটা 1 মিনিটের অডিও প্লে হয়। রিটেল লেকচার কেউ যেরকম অ্যান্সারে ক্লিক করে আগেই হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্ট দেখে খাতার মধ্যে লিখে তারপরে অডিওটা 2-3 বার শুনে তারপরে স্পিকিং করতে বলছি, এখানেও সেম। এখানেও আপনি আগেই অ্যান্সারে ক্লিক করবেন, অ্যান্সারে ক্লিক করে আপনি হচ্ছে ওখান থেকে ইয়েগুলো দেখবেন, কি বলে যে আমাদের ফ্রেজ গুলা রিটেল লেকচারের মতো 6-7টা ফ্রেজ দেখবেন। এরপরে ওই ফ্রেজ গুলা আমরা একটা ফরম্যাট দিছি আপনাকে, ক্লাসের মধ্যে দেখবেন অনেকের কাছে আছে, চাইলেই হবে ওই ফরম্যাটের ভিতরে এখানে আবার টাইপিং করে দিতে হবে। আর যেটা আপনি রিটেল লেকচারে ফরম্যাট দিয়ে মুখে মুখে বলছিলেন, এখানে হচ্ছে সেই ফরম্যাটের ওই বিষয়টাই এখানে শুধু মাঝখানে টাইপিং করে করে বসাই দিবেন, এইটুকুই। পার্থক্য হচ্ছে রিটেল লেকচার আর সামারাইজ স্পোকেন টেক্সটের একটা মুখে বলতে হয়, একটা খাতায় টাইপিং করতে হয়। আর পাশাপাশি যেটা করবেন, যে টপিক কম বুঝবেন ইউটিউব থেকে একটু হেল্প নেবেন, তো ওটা দেখলেই দেখবেন যে অনেকটা ক্লিয়ার হয়ে আসবে। কোনো নলেজই খারাপ না, যতদূর যেখান থেকে কাভার দেওয়া যায়। সব থেকে ভালো হয় ওই কারোর সাথে গ্রুপ স্টাডি করা বা গ্রুপে লেখা, ভাই আমি একটু কম বুঝছি, কেউ একটু হেল্প করেন। অনেকেই আছে, অনেকে হেল্প করছে। আমি তো আম, যে ভাই অমুক ভাই আমাকে হেল্প করে, ওরা খুঁজে নিছে, গ্রুপে লিখছে, কেউ না কেউ বলছে যে ভাই আসেন না আমি একটু দেখাই দিচ্ছি। সো বাকিটা ওভাবে কাভার দেওয়ার চেষ্টা করবেন। তবে এখানে বাকি 3টা সহজ হবে, লিসেনিং পার্টে এগুলো সহজ হবে। সামারাইজ স্পোকেন টেক্সটটাতে সামান্য একটু গ্রামারের নাম্বার কম আসতে পারে, আসুক, প্যারা নেই। কারণ ওখানে গ্রামার একটু কম আসলেও আমাদের এখানে 12তে নাম্বারিং করে, 12তে 8-7 হইলেও পরীক্ষার জন্য ইনাফ। ওকে, রিটেল লেকচারের মতোই, বাট স্ট্র্যাটেজিটা রিটেল লেকচারটা যেভাবে বলছি, আগেই আমাদের ট্রান্সক্রিপ্ট দেখে ফরম্যাটের লিখে তারপরে লিখবেন, অডিও বলবেন, এখানেও তাই করবেন। ওকে, চেষ্টা করলে হয়ে আসবে। ভাইয়া জি ভাইয়া সিপির ভাই ভাইয়া আরেকটু কথা আছে। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, আরেকটু কথা ছিল, আমি একটু বলে আমি চলে যাব, সমস্যা নেই। এই যে সামার স্পোকেন বললেন যে একটা রিটেল এলো বলতে হয় মুখে, আর লিসনিং হচ্ছে লিখতে হয়, তাই না? হুম হুম, এখন সামারাইজ স্পোকেনের জন্য আমাদের একটা মানে আলাদা কোনো টেমপ্লেট বা একটা কোনো দিয়েছিলেন, তাই না? দিছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা হলো তারা মানে যেটা বলবে সেটা আমি শুনে শুনে করব, নোট করব, তারপর ওই ওইটাকেই মানে আমার ওইটার ওই সাথে মিলিয়ে তারপর বলবো, তাই তো? তার লিখবেন, বলবেন না, সরি, লিখবেন। হ্যাঁ লিখবো, তাই হুম, তো না? তবে যদি সেলফ রাইটিং করতে পারেন কোনো ফরম্যাট ছাড়া, ওটা বেস্ট হবে। ওটা না পারলে ফরম্যাট দিয়ে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর জাস্ট ভাইয়া দিয়ে আর্টিকেলের ব্যাপারটা ভাইয়া যদি বলতেন। হ্যাঁ, দাঁড়ান, একটা আপু ফাঁকে দিয়ে একটু মুখ খুলছিল, ভাইয়া আপু একটু হ্যাঁ, ভাইয়া এই যে নিঃশ্বাস কন্ট্রোল করার ওয়েটা একটু আবার বলবেন? আমি না লগ আউট হয়ে গিয়েছিলাম, শুনতে পারি নাই, টাচ লেগে। অবশ্যই। ডোক গিলে মানে বলার সময় ডোক গিলে ফেলা, তবে চেষ্টা করবেন নিঃশ্বাস বারবার না ফেলে। আমরা যেটা করি যে ফুল স্টপে আসলে অনেকে নিঃশ্বাস ফেলি, কিন্তু ফুল স্টপে তো 1 সেকেন্ড থামলেই হয়, সেটার জন্য নিঃশ্বাস ফেলার কি দরকার? এক- মানে হুম, সম্ভব হয় 1 সেকেন্ড থামলেন, নিঃশ্বাস একটা দিয়ে শেষ করবেন, যখন নিঃশ্বাস পড়বে তখন ডোক গিলবেন। ডোক গিললে দেখবেন এটা কন্ট্রোল হয়ে গেছে। জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। ভাইয়া জি হ্যাঁ, ভাইয়া আমির কি অবস্থা? হ্যাঁ, সালাম আলাইকুম ভাইয়া। আসমান ভাই, আসসালামু ভাইয়া আলাইকুম। সামারাইজ রিটেন শুনতেছি। টেক্সটে ফার্স্ট একটা সেন্টেন্স নেওয়ার পরে কমা স্পেস তারপর হচ্ছে এন্ড লেখার পরে যে পরের যে সেন্টেন্সটা নিব ওই সেন্টেন্সের মধ্যে যদি 2-3টা কমা থাকে তাইলে কি নিব ওই সেন্টেন্সটা? সমস্যা নেই, আপনার সেন্টেন্সের ভিতরে যাই থাকে ওগুলো আমাদের দেখার দরকার নেই। নিবেন, অবশ্যই নিবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে সিবিল তাহলে ভাইয়া, সবাই। হ্যাঁ, সবাই। ভাইয়া ওই যে বলছিলাম যে সামার স্পুন টেক্সটে আপনার যে দি এর ব্যবহার, আর্টিকেলের ব্যবহারটা যদি একটু বলতেন ভাই, কারণ এটা তো ওই যে বসাতে গেলে তখন দেখা যায় স্ট্রাকচারের সাথে ওইটার সিকোয়েন্সটা মিলে না, তখন দেখা যায় ভুল দেখায়। হ্যাঁ, ওই দায়ের আর দায়ের ব্যাপারটার জন্য একটু ভুল দিবে আর কি। ওটা ওটা আমরা আসলে যেটা বলছিলাম যে সামারাইজ স্পোকেন টেক্সট হচ্ছে আপনার আর্টিকেলের যে দায়ের ব্যবহারের জন্য ভুল দেখায়, দায়ের কাজটা কি ওটা আগে চিনতে হবে। দা হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্ট করার জন্য বোঝায়। যেমন আমরা আমাদের ওই ফরম্যাটের মধ্যে দেখাচ্ছিলাম অস্ট্রেলিয়ান ইকোনমি, আমরা বলছিলাম যে দা এটার আগে দিব কি দিব না, এটাই তো মূল প্রবলেম, মানে এটা আমি সিদ্ধান্তটা কেমনে নিব। তো ওখানে আমরা দায়ের অনেকগুলো রুল আছে,
গ্রামারের বইয়ে প্রচুর রুল আছে, এতগুলো রুলসের দরকার নেই। আমরা সহজ করে বলছিলাম যে আমি বুঝতে পারলেই তো হইলো এটা নির্দিষ্ট করে নাকি করে না, দায়ের কাজই তো নির্দিষ্ট করা বোঝানো, তাহলে আমি বুঝতে পারলেই হলো। বোঝার জন্য কি করতে পারি, যখনই আমরা লিখবো তখনই আমরা দেখবো যে ওই ফ্রেজটার, এরকম করে বলছিলাম যে ওই ফ্রেজটাকে কি কোনো কিছু দিয়ে ক্লাসিফিকেশন করা হয়েছে কিনা। যেমন আমরা লাল শার্টের উদাহরণ দিছিলাম যে রেড শার্ট যদি কোথাও লেখা থাকে তখন আপনি লিখবেন দা রেড শার্ট। হ্যাঁ, কেন? কারণ আপনি এখানে শার্টকে রং দ্বারা ক্লাসিফিকেশন করেছেন। কোন একটা শার্ট হোয়াইট শার্ট হইতে পারতো, কোনোটা ব্লু শার্ট হইতে পারতো, কোনোটা ব্ল্যাক শার্ট হইতে পারতো, কিন্তু আপনি বাকি সব কালারের শার্ট বাদ দিয়ে নির্দিষ্ট করে লাল কালারের শার্টটা চাইছেন, এই জন্য আগে একটা দা, কারণ কাজই কোনো কিছুকে নির্দিষ্ট করা। এবার অস্ট্রেলিয়ান ইকোনমি, তখন নিজের এইভাবে ভাবতে হবে যে এটা কি আমাদের পৃথিবীতে সবই অস্ট্রেলিয়ান ইকোনমি, অন্য দেশের কি ইকোনমি নাই? আছে তো, পাকিস্তানি ইকোনমি, জার্মান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি, আমেরিকান ইকোনমি, ব্রিটিশ ইকোনমি। তো আমি কি অন্য দেশের ইকোনমি গুলো আমার রচনায় আনছি? আনি নাই, আমার লিখায় ঢুকাইছি না। আমি কি করছি, এখানে শুধু অস্ট্রেলিয়ার ইকোনমিটা আলাদা করে নির্দিষ্ট করে নিয়ে আসছি। এই জন্য আমি আগে একটা দা বসাই দিই। মাঝে মাঝে দেখবেন দা না দিলেও কারেক্ট হয়েছে, কিন্তু বসাই দিলে সবসময় সেম জনক থাকবেন। এটা এইভাবে আমাদের অনেকগুলো আছে। যেমন কোন একটাতে আছে আপনার দা, দেখবেন এরকম এসএসটি তে পজিটিভ ইম্প্যাক্টস লেখা আছে, তখন আপনি আগে একটা দা দিতে হবে। কেন? নিজের এইভাবে কোশ্চেন করতে হবে যে সব ইম্প্যাক্ট তো আর পজিটিভ ইম্প্যাক্ট না, কিছু তো নেগেটিভ ইম্প্যাক্ট হইতে পারে, কিন্তু আমি তো নেগেটিভ গুলো নিয়ে কথাই বলিনি, এখানে নির্দিষ্ট করে শুধু পজিটিভ ইম্প্যাক্ট গুলো নিয়ে আলোচনা করছি। এই নির্দিষ্টতা আসলেই পূর্বে দা বসে। এই হলো ব্যাপার। এখন পরীক্ষা হলে দা কয়টা থাকবে? এতগুলা থাকবে না। দেখা গেল যে আপনার এক দুইটা, ওই এক দুইটা যদি ভুলও করেন আমি বলবো করেন, তারপরে আপনি এক্সামে খারাপ করবেন। এক দুইটা ভুলের জন্য কিছু হয় না। একটা দা কিন্তু বানানে ভুল করা যাবে না ওইখানে। একটা দুইটা দায়ের ভুল ধরতে পারলে দিবেন। আরো একটা সুযোগ আছে, সেটা কি অডিওতে লোকটা দা সহ বলে দেয়, যদি একটু মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে আপনি দাটা সহ বসাইতে পারলে আর তো কথাই নেই, রুলও জানা লাগে। ওকে, ঠিক আছে তাইলে, অনেক রাত হলো, অনেক সময় হলো। ভাইয়া একটা কোশ্চেন ছিল। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ, ভাইয়া পিয়ারসন থেকে যদি মক টেস্ট দেই, এটা কি মানে মোটামুটি একটা বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আমার স্টেজটা কেমন তাহলে? এটা আসলে মানে ডিপেন্ডস। আপনার ধরেন আমাদের অনেক স্টুডেন্টস দিছে, আমি মানা করি। এটার কারণ হচ্ছে ধরেন কেউ এরকমও হয়েছে, মক দিছে, সে পাইছে 64, পরীক্ষার হলে গিয়ে সে পাইছে মনে করেন যে 62 বা 79, আরে 49, সরি 59, কমছে। কারো কারো এমন হয়েছে বেশিও পাইছে। এটার কারণটা কি, যেই মকটা আপনি ওখান থেকে কিনছেন ওখানে আপনার অনেক টাকা লাগে, 3টা বা 4টা মক দেয়, 7,000 টাকা নিবে। তো সেইখান থেকে আপনি যেই প্রশ্নটা আপনার দিছে, হয়তো ওই প্রশ্নটা কোনো কারণে সহজ পড়ে গেছে, হয়তো আপনি অনেক ভালো স্কোর করে ফেলছেন, কিন্তু রিয়েল এক্সামে গিয়ে দেখলেন প্রশ্নের প্যাটার্নটা একটু কঠিন হয়ে গেছে, বা দুই একটা প্রশ্ন ধরতে পারলেন না, নার্ভাস হয়ে গেলেন। এটা ডিপেন্ডস। আপনি পিয়ারসনের মক দিলেও যা, না দিলেও তা। দিতে পারেন যদি ইচ্ছা করে, দিয়ে দেখলাম, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি ওটা দিলেও যা হবে, না না দিলে কি হবে। অ্যাপ ইউনিতেই দেন, অ্যাপ ইউনি যে নাম্বার দেয় আপনি তো বুঝতেই পারেন কোন জায়গার নাম্বার ঠিক আছে আর কোনটা ঠিক নাই। আমাকে দেখান, আমি দেখি, আমি দেখে আমি বুঝতে পারবো যে আপনি পরীক্ষার জন্য কি অবস্থা। আর জি আপনার ভাইয়া। মন যদি চাই দেন, সমস্যা নেই, ভাইয়া আসলে দিতে ডেট পারেন বেশি ওটা। তো, ডিসেম্বরের 27 তারিখে আর কি বুক করে ফেলছে আর কি, এর জন্য ওকে, ডেট শেষ। অনেক ডিসেম্বরের 27 তারিখ তো অনেক দিন। অ্যাপে নিতেই দিন, অ্যাপে নিতেই দিন। অ্যাপে নিতে মক দেওয়া শুরু করলে এমনিই রিদম চলে আসবে। ওকে, আর মক আমি দেখলে আমি বুঝতে পারবো যে না ঠিক আছে নাকি ঠিক নাই। ভাইয়া আপনারা কি রেজিস্ট্রেশন নিচ্ছেন? আপনাদের সার্ভারে আপনাদের এখানে রেজিস্ট্রেশন, কাবির ভাই রেজিস্ট্রেশন এই মোমেন্টে পিয়ারসন অনেক ঝামেলা করতেছে। সেটা হচ্ছে যে পিয়ারসন রে ফোন করে রেজিস্ট্রেশন করতে হয়, আবার ফোন দিলে মিনিটের পর মিনিট খালি ওয়াইটিং ওয়াইটিং ওয়াইটিং। বেটার হয় কি যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে ভাই, আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা ইউটিউব থেকে দেখে যদি কারো থেকে ডুয়াল কারেন্সি কার্ড ম্যানেজ করতে পারেন, $220 কেটে নিবে, US ডলার। আর একটু ডুয়াল কারেন্সি দিয়ে করে ফেলেন, তাহলে ক্যাচাল কম। আমাদের কার্ডের সব লিমিটেশন ক্লোজ হয়ে গেছে, কারণ বছরে তো এত লিমিটেশন থাকে না। এখনো সার্ভারের ওই প্রবলেম শেষ হয়নি। আবার আমরা দুই একজন একটা করে দিচ্ছি, সেই ক্ষেত্রে আবার ওই যে ফোন কলের যে টাকাটা আসে ওখানে চার্জ নেয়। প্রায় 250-300 টাকা খরচ হয়ে যায়। হ্যাঁ, এপিউনি বসায় রাখি, 300 টাকা নেয়। হ্যাঁ, এপিউনি 300 টাকা চাইছে আমার কাছে। আচ্ছা ভাইয়া, ফোন দিলে আমি বসায়।
হ্যাঁ, যদি ধরেন সাপোজ ফেব্রুয়ারির শেষের দিকে সিট নেই, এখন তো ফেব্রুয়ারি ডেফিনেটলি বুকিং, কারণ মার্চে নিলাম, যদি এনি হাউ ফেব্রুয়ারিতে ফাঁকা পাইনি, কারণ পাই তো অফার আছে, ওরা খুলবে কি খুলবে না, তাহলে আমি কি পিছনেরটা কি সামনে আনতে পারবো? পারবেন তো, পিছনে একটা সামনে, সামনে একটা পিছনে, ডেট চেঞ্জ, সেন্টার চেঞ্জ, সব চেঞ্জ, যে কোনো কিছু নড়াচড়া করতে পারবেন। 14 দিন হাতে সময় থাকতে হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, অনেক কথা হলো। ভাই আমার একটা লাস্ট প্রশ্ন ভাই। ওকে, তাড়াতাড়ি।